ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার এনিথিং অ্যাবাউট নেক্সট লিডার্স, একটা ছেলে যে বিজনেস শুরু করেছে তার কীভাবে মানে চিন্তা করা উচিত একদম প্রথমে নতুন বিজনেস ওনার লাইক 20,000 টাকা দিয়ে শুরু করছে, সে মোটামুটি 20,000 থেকে 50,000 পর্যন্ত গেছে, তার কীভাবে চিন্তা করা উচিত? কারণ সে এখন হয়তো আমাদেরকে ওইভাবে অ্যাফোর্ড করতে পারবে না, বাট তারপরে যদি তাদের জন্য কয়েকটা টিপস আপনি লাস্ট শেয়ার করেন। স্যার, বাংলাদেশে ইমেল মার্কেটিংয়ের অবস্থা বর্তমানে কেমন? কোয়েশ্চেন হচ্ছে ইমেল marketing is still alive and it is working very good. If you tell me from my experience, এইটার ROI এখনো অনেক চ্যানেলের চেয়ে অনেক বেশি। Why? বিকজ বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি চিনি, বেসিক্যালি আমি ই-কমার্স নিয়ে কথা বলতেছি। এমনও কোম্পানি আছে যাদের সেলস রেভিনিউ 45 to 50% কামস ফ্রম অনলি কমফোর্ট জোনের বাইরে ইজ দ্য হেভেন, কমফোর্ট জোনের বাইরে ইজ দ্য মেইন গ্রোথ। সো প্রত্যেকটা ব্যবসারই মডালিটি ইজ ডিফারেন্ট, প্ল্যানিং ইজ ডিফারেন্ট, ফানেল ইজ ডিফারেন্ট, টেকনোলজি হয়তো অনেক ক্ষেত্রে সেম হবে, বাট টেলিসেলস ইজ আ ভেরি গুড চ্যানেল আই উড সে। কেউ যদি টেলিসেলস আসলে করতে চায় টেলিসেলসের মতো করে, you are most welcome to get in touch with us because we have built the largest telesales team in the country. কী অবস্থা সবার? তো আজকের দিনটার জন্য আমি গত কয়েক বছর ওয়েট করেছি। আমি যখন প্রথম আমার ক্যারিয়ার শুরু করি তখন থেকে আমার ইচ্ছা ছিল যে ওকে তখন আমি যার মাধ্যমে আমার ক্যারিয়ার প্রথমে শুরু করি তার সাথে একটা পডকাস্ট রেকর্ড করব, বাট অনেক কিছুর পরে আসলে হয়ে ওঠেনি। বাট আজকে ফাইনালি 2025-এর মে মাসে আমি এই সুযোগটা পাচ্ছি বিকজ অফ ইনিশিয়েটিভ কল নেক্সট লিডার্স নিয়ে আজকের পুরো পডকাস্টে আমরা অনেক কথা বলবো এবং এটার ফাউন্ডিং স্টোরি, কেন শুরু হলো, কাদের জন্য কী হেল্প হবে এগুলো, এবং তা বাদেও বাংলাদেশি মার্কেটে গ্রোথ বেসড মার্কেটিং এই নিয়ে খুব কম নলেজ আছে এবং এগুলার মেইনলি বাংলাদেশে যে ইন্ট্রোডিউস করিয়েছে মোটামুটি অ্যাটলিস্ট আমার জানা মতে, তার সাথে কথা বলবো। সো ওমর স্যার, কেমন আছেন? হেই হোয়াটস আপ ডিডি, ভালো আছি তন্ময়। আমি একটু ফর্মাল ইন্ট্রোডাকশন দিলাম কারণ আসলেই তো দিস ইজ আ বিগ ডে ফর মি। আচ্ছা, তো মেইনলি আসলে আমরা আজকে কথা বলবো হচ্ছে গ্রোথ নিয়ে আর আমাদের যে ইনিশিয়েটিভ নেক্সট লিডার্স সেটা নিয়ে। সো স্যার, প্রথমে জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশি মার্কেটে গ্রোথ তো আপনি মানে মেইনলি ইন্ট্রোডিউস করিয়েছেন, আর হচ্ছে ই ক্যাবে যারা তারা অলরেডি আপনাকে চিনে, বাট আমাদের নতুন অডিয়েন্স যারা আছে অনেকে হয়তো প্রথমবারের মতো আপনাকে শুনতেছে আজকেরই নিয়ে, কারণ সবাই আসলে বর্তমান যেই কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে চেনে, বাট পুরানো যারা এগুলো নিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদেরকে চেনে না। তো স্যার, একটা শর্ট ইন্ট্রোডাকশন যদি দিতেন। আই হ্যাভ বিন ওয়েটিং ফর দিস ফর লাস্ট 6 months to 1 year as well. অ্যান্ড সবাইকে প্রথমে আসসালামু আলাইকুম। যেই চ্যানেলেই দেখেন, যেইভাবেই দেখেন, হ্যাঁ যখনই দেখেন, আজকে ইজ আ ভেরি ইন্টারেস্টিং ডে। সকাল থেকে ঢাকা শহর ভেসে যাচ্ছে বৃষ্টিতে, বাট আমি আর তন্ময় স্টুডিওতে বসে আপনাদের জন্য এই কন্টেন্ট বানাচ্ছি। সো আমার ইন্টারাকশন হচ্ছে বেসিক্যালি আমি আমার ক্যারিয়ার শুরু করি কম্পিউটার সায়েন্সের একজন লেকচারার হিসেবে। তারপরে আমি 3-4 বছর টিচিং করার পরে আমার হঠাৎ করে মনে হলো যে দিস ইজ বিকামিং টু বোরিং। অ্যান্ড আমি সিটি কলেজে কম্পিউটার সায়েন্সের লেকচারার ছিলাম, ওখানে আমাদের যে প্রিন্সিপাল স্যার সেই আমাকে ডেকে বললো যে ওমর, আই থিঙ্ক তুমি অনেক বেশি ডাইনামিক, সো আমার মনে হয় যে তুমি টিচিং থেকে অন্য কিছু ইচ্ছা করলে ট্রাই করতে পারো। সো স্যার যেহেতু নিজে বললো, অ্যান্ড আই অলসো ওয়াজ নট very good student throughout my life. I was just above average maybe. So আমি তখন চিন্তা করলাম যে yes, so this is the time that I should be like looking for my next move. So তখন যেটা হচ্ছিল, তখন বাংলাদেশে ক্লিকবিডি নামে একটাই মাত্র ই-কমার্স ছিল, ওইটাই মেইন ছিল। সো সবাই ওইটাতেই করতো। সো আমি ওখানে ওয়ান অফ দ্য সেলার্স ছিলাম। তারপর যাই হোক, ওইটা ঘটনাক্রমে আমি I started my first startup called Zettabyte technologies with 2 of my students, Saiful and রাসেল। সো তারপর আমরা ওইখানে বিজনেস শুরু করার পরে আমি আরেকটা স্টার্ট আপ করি, সেটার নাম হচ্ছে Zettabyte গ্যাজেটস। সো গ্যাজেটস ওয়াজ ফোকাসিং অন মেইনলি দ্য গ্যাজেটস। তো এরপরে আমরা ওইটা করলাম, ওইটা আমরা প্রায় 4-5 বছর উই ওয়ার অ্যাকচুয়ালি রুলিং। আমরা হোম ডেলিভারি তখন শুরু করি ফার্স্ট, এবং আমি নিজেও অনেক ডেলিভারি দিছি শুরুর দিকে। তারপর যেটা হইলো যে যখন বিক্রয় এবং দারাজ আসতে থাকলো, তখন দ্য মার্কেট ওয়াজ গেটিং বিট কম্পিটিটিভ, অনেক ওপেন হয়ে গেল এবং প্রফিট মার্জিনস ওয়ার কামিং ডাউন অ্যান্ড দে ওয়ার বার্নিং আ লট। সো I didn't have that much financial backup on my side. সো তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, লেটস ডু সামথিং এলস। তো ওই সময়তে বাংলাদেশে চাল ডালের আপনার খুব আশার হইলো। তো চালডাল.com তখন মার্কেটে আসছে। আই ওয়াজ দেয়ার কাস্টমার অ্যান্ড আই ওয়াজ গিভিং দেম অল সর্ট অফ ফিডব্যাকস। যেহেতু আমি একজন অন্টারপ্রেনার অ্যান্ড অনেকদিন আগের থেকেই অনলাইন ইউজ করি, সো আমি ওদেরকে বেশ
ক্রিটিসিজম দিতাম, মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমগুলো। সো ওদের ফাউন্ডাররা ওই জিনিসটা দেখে থেকে ওয়াসিম ভাই ফার্স্ট রিচ আউট টু মি যে ভাই আর ইউ দ্য ফাউন্ডার অফ Zettabyte? তখন আমি বললাম যে ইয়েস আই এম দ্য ফাউন্ডার অফ Zettabyte। তখন বলছে যে লেটস মিট। তার আগে আমি ওদের একটা রিভিউ দিই, ওই রিভিউটা থ্রুতেই মেইনলি ওনারা আমাকে পাইছে। তো যাই হোক, পরবর্তীতে আমি চাল ডালের সাথে 2 বছর কনসালটেন্সি করি, অ্যান্ড দেন 2017-এ আই জয়েন্ড অ্যাজ দেয়ার ফার্স্ট হেড অফ গ্রোথ। অ্যান্ড তারপরে আমরা কোম্পানিকে আলহামদুলিল্লাহ উইথ অল অফ ইউ উইথ মাই টিম আমরা কোম্পানিকে 15x পর্যন্ত গ্রো করি। তারপরে আমি 2023 সালের দিকে একটা ব্রেক নেই, আমি Zettabyte মুভ করি ওইখানকার হেড অফ গ্রোথ হিসেবে। অ্যান্ড অলসো আই ওয়াজ দেয়ার চিফ কাস্টমার এক্সপিরিয়েন্স অফিসার। দেন আমি চিন্তা করি যে 2025 সালটা উইল বি পিওরলি বেসড অন কনসালটেন্সি। অ্যান্ড 2025 সালে এই জাস্ট আপনার জানুয়ারির দিকে আই ফাউন্ডেড উইথ অল অফ ইউ, আই co-founded Next Leaders. So yeah, this is the brief journey. So about around 20 years of experience in the industry, and I'm a pure marketing and number and growth guy. নাইস। আপনি যে প্রথম ভেঞ্চারটার কথা বলছিলেন, এটা তো 2004 সালে ছিল। হ্যাঁ, 2004 সালে বেসিক্যালি আমি স্টুডেন্ট ছিলাম। তখন স্টুডেন্ট যখন ছিলাম তো তখন আমি সুইজারল্যান্ডে একটা স্টুডেন্ট কনফারেন্সে যাই। এটা আসলে সামার স্কুল ছিল। সো ওইখানে আমি প্রায় 40-টা দেশের স্টুডেন্টদের সাথে যাই, এবং বাংলাদেশ থেকে ওই বছর আমি সিলেক্টেড হয়েছিলাম ফরচুনেটলি। সো ওইটা থেকে যখন আমি ফেরত আসি তো তখন আমাদের রেজাল্ট দেয়। তো রেজাল্ট দেওয়ার পরে অ্যাকচুয়ালি আমার ডিপার্টমেন্টের হেড বলে যে তুমি জয়েন করো, বিকজ পিপল তোমার থেকে অনেক এক্সপিরিয়েন্স নিতে পারবে এবং অনেকগুলো শুনতে পারবে। তো তখন আমি জয়েন করার পরই যখন আর কি আমি জয়েন করি তখনই আমার মাঝে মাঝে মনে হলো যে আমার আসলে একটা নিজের একটা কিছু শুরু করা উচিত। সো ওই স্ত্রী কলেজের টিচার থাকা অবস্থায় ফার্স্ট অ্যাকচুয়ালি Zettabyte নামটা আমার মাথায় আসে, বিকজ আপনারা সবাই যদি জানেন যে ইট ওয়াজ, সবাই জানে গিগাবাইট, টেরাবাইট, তো এরপরে কি পেটাবাইট, এক্সাবাইট অ্যান্ড দেন কামস Zettabyte। সো এখনও Zettabyte-এর যুগ আসলে ওইভাবে আসে নাই। রজনীকান্তের আপনার একটা মুভিতে হয়তো দেখছেন যে স্পিড 1 টেরাহার্জ, ক্যাপাসিটি 1 Zettabyte। সো ওইটা ইজ দ্যাট Zettabyte। সো তখন 2004 সালের দিকেই আমি Zettabyte স্টাডিজটা ফাউন্ড করি, অ্যান্ড দেন Zettabyte টেকনোলজিসটা ফাউন্ড করি আর কি। ইন্টারেস্টিং। যেই টাইমের কথা বলা হচ্ছে ওই টাইমে আসলে বাংলাদেশে খুব মডার্ন জায়গাতেও মডেম দিয়ে ইন্টারনেট চলতো। হ্যাঁ, সেরকম একটা সময় প্রথমে আপনারটা কি পুরোটাই অফলাইনে শুরু হয়েছিল নাকি অফলাইন অনলাইন দুইটা? না, আমারটা আসলে বেসিক্যালি পুরাটাই অনলাইনে শুরু হয়েছিল। হ্যাঁ, আমারটা পুরাটা অনলাইনেই শুরু হয়েছিল, বিকজ আমি যেটা বললাম যে আই ওয়াজ জাস্ট আ সেলার ইন ক্লিকবিডি। অ্যান্ড ওইটার যে ফাউন্ডার ছিল হুমায়ুন ভাই, ওইটাকে অনেকে অবশ্য অনেকেই বাংলাদেশ ইন্ডাস্ট্রি চিনে না, বাট হি ইজ দ্য গাই হু অ্যাকচুয়ালি স্টার্টেড ই-কমার্স ইন বাংলাদেশ। উই শুড বি গ্রেটফুল টু হিম। অ্যান্ড সে এখন একেবারেই একটু আইসোলেটেড হয়ে গেছে, ইউকেতে আসে। হি ইজ এ ভেরি প্র্যাকটিসিং মুসলিম রাইট নাও। তো যাই হোক, তো ওনার সাথে খুব রিলেশন ভালো ছিল, অনেক ফিডব্যাক দিতাম, সবসময়ই হতো। অ্যান্ড তখন যেটা হইতো, আবার একটা অভ্যাস ছিল যে আমি আসলে সব সেলারদের ওখানে যে অনেক কোয়েশ্চেন করতাম। সো কোয়েশ্চেন করতাম ফর মি, বাট অন্যান্য ইউজাররা দেখে যে আমার আবার ইনবক্স করতো যে ভাই আপনার কোয়েশ্চেনগুলোতে আমাদের খুব হেল্প হয়। সো তখন আবার যেটা হইলো যে ওইখানেরই চাইনিজ এক রিসেলার, হি ওয়াজ অ্যাকচুয়ালি ট্রাইং টু ইনসার্ট বাংলাদেশ মার্কেট, এন্টার বাংলাদেশ মার্কেট, বাট শি ওয়াজ নট ফাইন্ডিং দ্য পারফেক্ট গাই। সো তখন যখন ও আমার নিজের কিছু অ্যাড দেখলো তখন ও বললো যে ম্যান তুমি কি আমার হইতে পারো বাংলাদেশের রিপ্রেজেন্ট। আমি তো এটা কোনো চিন্তা করি না, ওয়াই নট। সো অ্যাজ ইউ আর সেইং যে মডেম দিয়ে অনেকে ইউজ করতো, তখন ফার্স্ট বাংলাদেশে জিটি মডেম নামে একটা ব্র্যান্ড আমি নিয়ে আসি। ওই ইসের মধ্যে ওর নাম মনে আছে, ওর নাম ছিল MAU। সো তখন থেকে আমরা আর কি এই যে সেলিংটা শুরু হয়, যখন আমি নিজের টাকা দিয়ে 50 পিস মডেম আনি, অ্যান্ড এটা 3 দিনে সেল হয়ে যায়। অ্যান্ড দেন আই থট ও মাই গুডনেস, এবং তখন প্রফিট মার্জিন খুব ভালো ছিল। সো তখন দ্যাট ইজ দ্য টাইম ওয়েন মাই স্টুডেন্টস সেই যে স্যার আপনি তো অনলাইনে দোকানে করতেছেন, আমাদের তো স্যার দোকান আছে, আপনার স্যার আমাদের দোকানেও এই জিনিসটা রাখেন। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাও, তোমাদের এখানে আমরা দিলাম। দেন অ্যাকচুয়ালি ফার্স্ট বিজনেস যেটা বলে যে বাজ, যে ওকে লেটস ডু ইট, এই জিনিসটা আমার মাথায় আসে আর কি। ইন্টারেস্টিং স্যার। তখন থেকে এখন যখন আমরা নেক্সট লিডার্স করলাম, জিনিসপত্র কতটা সহজ হয়েছে অনলাইনে করা? না, সহজ তো অনেক কি হয়েছে। অনলাইনের আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে ইউজার এডুকেশন। ইউ অলওয়েজ ওয়ান্ট টু সেল টু পিপল। হ্যাঁ, সো এখন পিপলই যদি না কিনে, তাদের মধ্যে যদি ওই না থাকে, ইচ্ছাটা না থাকে, তাইলে তো ইউ ওন্ট বি এবল টু সেল। আর্লি অ্যাডপ্টার্স সব মার্কেটেই থাকে। হ্যাঁ, বাংলাদেশের এখন প্রত্যন্ত একটা গ্রামে গেলেও 50 জন পাওয়া যাবে, যারা বা 20 জন পাওয়া যাবে যে ঢাকার মতো হয়তো বা তারা মোটামুটি চিন্তা ভাবনা করে টেকনোলজির সাথে আপডেটেড। বাট আর্লি অ্যাডপ্টার্স দিয়ে তো আসলে আর ব্যবসা হবে না, হবে খুবই লিমিটেড
পরিমাণে স্কেল করা যাবে না। সো হ্যাঁ, এখন অনেক ইজি হয়েছে, অনেক কিছুই হয়েছে, ইজি হয়েছে, বাট আই উড সে যে ইজি হওয়াতে অনেক কিছু প্রবলেমও হয়েছে। আগে যেমন মানুষ অনেক এফোর্ট দিত, হ্যাঁ, অনেক ক্রিয়েটিভ চিন্তা করতো, মাথাটা একটু খাটাইতো। এখন শুধু মানুষজন যেটা চিন্তা করে যে ফেসবুকে বুঝতেই আমার আর কত হবে, $3 বাজেট দিয়ে কস্ট পার পারচেস হবে, আমার মার্জিন আছে $6, $3 ফেসবুক নিল, $3 আমি নিলাম, কিন্তু মাঝখান দিয়ে কাস্টমারগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে লং টার্মের জন্য। বিকজ কাস্টমার কিছুদিন পরে জানতে পারতেছে যে আরে এ তো $500 প্রোডাক্ট, আমরা কী করতেছি 1000 টাকায় কিনলাম। সো ইয়া, ইন আ সেন্স অনেক ইজি হয়েছে, সব কিছুরই ভালো দিক খারাপ দিক আছে। সো ওইটা মিলেই আর কি এখনকার অবস্থা এক্সিস্ট করতেছে। লেটস টক অ্যাবাউট মার্কেটিং এ বিট। যেমন আমি আমার ক্যারিয়ার প্রথম শুরু করেছিলাম চাল ডালে ঢোকার পর ওই সময় আপনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন, এবং ওই ইন্টারভিউর আগে আমি মোটামুটি ঘাটাচ্ছিলাম। আমার একটা অভ্যাস ছিল, আমার তখন ফোন ছিল একটা, ল্যাপটপ ছিল না, আমি ফোনে ঘাটায় দেখতেছিলাম। তখন আমি চাল ডালে ফাউন্ডারদের ইন্টারভিউ দেখছি, তারপর আপনার একটা 2017 সালের একটা কোর্স ছিল SMS মার্কেটিং, আমি কীভাবে খুঁজে ওইটা পুরো দেখে ফেলছিলাম। সো ওই টাইমে আসলে SMS মার্কেটিং নিয়ে আমি তো জানতাম না, কারণ আমি তখন অনেক ছোট ছিলাম। অ্যান্ড তার ওই টাইমে যখন আপনি 17 সালে ভিডিওগুলো করছিলেন, অলরেডি তখন আপনি স্পেশালিস্টদের মধ্যেই মানে অ্যাজ এ স্পেশালিস্ট ভিডিও করছিলেন। তো বাংলাদেশি মার্কেটে আসলে এই কোন কোন মার্কেটিং চ্যানেলগুলো চলে, আর SMS মার্কেটিং নিয়ে যেই মানে চিন্তাগুলো মানুষ করে যে SMS মার্কেটিং চলে না, সো এইগুলোর ব্যাপারে আপনি একটু বলেন আমাদের। আচ্ছা, এখন এখানে কয়েকটা জিনিস একটু ব্যাকগ্রাউন্ডে বলতে হবে। ফার্স্ট অফ অল যে আমি আসলে মার্কেটিংয়ে কেন আসছি, মানে ওয়াই ডিড আই বিকাম আ মার্কেটার, এটা ফার্স্টই হচ্ছে আমি যখন 2007 সালে হাসতেছি বিকজ অনেক স্টোরিজ মনে পড়তেছে, আই উইল শেয়ার সাম। সো 2007 সালে আমি যখন ফার্স্ট Zettabyte গ্যাজেটস ফাউন্ড করি, তো দেয়ার ওয়ার নো মানে লাইক ফেসবুক বুস্টিং অ্যান্ড ফেসবুক পেজও তখন ছিল না মোস্ট প্রবাবলি। বাংলাদেশে সব ফেসবুক গ্রুপ চলতো। তা আমি যেটা করতাম, তখন 7-8টা ফেসবুক ই কমার্সের সাইট চলতো, ক্লাসিফাইড কিছু, ক্লিকবিডি ছিল, সাথে বিডি স্টল ছিল, আরও 2-1টা ছিল, আমার নামও মনে নেই অনেকগুলো। সো আমি যেটা করলাম, আমি 6-7টা ই কমার্স মিলে একটা ফেসবুক গ্রুপ বানাইলাম। গ্রুপ বানায় ওদের যত সেলার পছন্দ আছে সবাইকে ইনভাইট করা শুরু করলাম। তো এখন সব ই কমার্সের ওনাররা আমার ফোন করা শুরু করলো যে ভাই আমাদের লোগোটা আগে দিলেন না, আমাদের লোগোটা আগে দিলেন না। ক্লিকবিডি ডিডেন্ট বদার বিকজ ক্লিকবিডির তখন 70,000 গ্রুপ মেম্বারই ছিল, যতদূর মনে পড়ে আর কি। তো যাই হোক, এখানে যেটা হয়েছে যে আমি তো আসলে আমার স্বার্থের জন্য করতেছিলাম, বিকজ আই ওয়ান্টেড টু মানে গেট দেম অল অন বোর্ডেড অ্যান্ড দেন আমার প্রোডাক্টের মার্কেটিং আমি তখন করবো। এবং তখন আমি আসলে মার্কেটিংয়ের কোনো কিছুই জানতাম না। পরবর্তীতে আস্তে আস্তে আমি যেটা করলাম যে আচ্ছা ঠিক আছে, দেখি তো ইজিয়েস্ট কোনটা। তখন দেখলাম যে SMS-টা করা যায়, অনেক অপারেটররা তখন করতো, অন্য কেউ মানে মার্কেটিংয়ের জন্য অন্যরা খুবই কম ইউজ করতো, তখন হয়তো 2-3টা বড় বড় কোম্পানি ইউজ করতো। তো আমি চিন্তা করলাম আমার সিম্বিয়ানের একটা নোকিয়া 3200 একটা মডেল ছিল, যেটা করতাম সেটা কেবল লাগাইতাম, কেবল লাগাই টেক্সট ফাইল কপি করতাম, কপি করে ওইটা ওপেন করে কপি করে 2 এর মধ্যে নাম্বার পেস্ট করতাম, এইভাবেই মার্কেটিং করতাম এবং এইভাবেই আই ওয়াজ গেটিং গুড রেসপন্স। তো তখন আমার মনে হলো যে আরে এটা তো ভালো। দেন আই ওয়াজ লাইক ট্রাইং ইমেইল মার্কেটিং। সো ইমেইল মার্কেটিং আমি যেটা করলাম, 15-20টা ডোমেইন কিনে, একটা ডোমেইনে যেহেতু লিমিটেশন ছিল পার আওয়ারে কতগুলো পাঠানো যাবে, আমি ওগুলো করে করে কী করতাম, ইমেইল পাঠাইতাম, হ্যাঁ ব্লগ খাইতাম, আবার ডোমেইন কিনতাম, করতাম। সো তখন যেহেতু বললাম যে মার্জিন, ব্যবসার মার্জিন অ্যান্ড প্রফিট মার্জিনটা বেশি ছিল, আমি এক্সপেরিমেন্ট করার জন্য ভালো বাজেট পাইছি মার্কেটিংয়ের। সো ওইটা করে এইরকম SMS ইমেইল এইরকম করতে করতে আমি দেখলাম যে না, আমি তো মার্কেটিংটা ভালো পারতেছি অ্যান্ড আমার কাছে ভালো লাগতেছে, অ্যান্ড আমার ব্যবসা আমি নিজেই মার্কেটিং মানে ছড়াতে পারতেছি। তো দ্যাট ইজ ওয়েন যে আমি এই মার্কেটিংয়ে আসছি। আচ্ছা, টকিং অ্যাবাউট দ্য SMS মার্কেটিং ভিডিও অ্যান্ড আদার স্টাফ, সেটা হচ্ছে যে যেই দিন থেকে শুরু করছে SMS মার্কেটিং, যেহেতু সবাই করে না এবং সবার এক্সপিরিয়েন্স নেই, সবাই বলতো যে SMS মার্কেটিংই কাজ করে। এরপরে যখন 2010, 11, 12তে অন্যান্য ই কমার্সে এসে শুরু করলো, ওরাও স্প্যাম করা শুরু করলো বা পাঠানো শুরু করলো এবং টেলকোগুলোও শুরু করলো, তখনও মানুষের চিন্তা যে কাজ করে কি করে না। সো যদি সত্যি কথা বলতে, আমার লাস্ট ভিডিওতে আমি 2017 সালে যেটা বলছি যে আমি মাসে 3 থেকে 8 লাখ SMS পাঠাই, তো পরবর্তীতে তো আপনারাই একজনের মাসে আপনার হয়তো 50 লাখ 60 লাখ SMS আমার টিমে থাকা পাঠাইছেন, এক ক্লিকে 4 লাখও পাঠাইছেন। সো মানে টু বি অনেস্ট, যদি 10-15 কোটি SMS পাঠানোর রেজাল্ট মানে এক্সপিরিয়েন্স থেকে বলতে চান, ইয়েস ইট রিয়েলি ওয়ার্কস ইফ ইউ can give value to your client with the content, no matter what channel you are using. If you can give value, every channel will work and you need to know whom to target. Just আপনার আকাশে বাতাসে ছড়াই দিলেই হবে না। সো টার্গেট গ্রুপ বুঝতে হবে, কন্টেন্ট বুঝতে হবে, অ্যান্ড ক্লিক টু অ্যাকশন কী দিলে ইম্পালস বাইংটা হবে সেটা বুঝতে হবে, অ্যান্ড হুকটা বুঝতে হবে, যেটা আমরা বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করে বুঝছি যে কোন প্রোডাক্টে কী হয়। সো বেসিক্যালি দিস ইজ দ্য অ্যান্সার, এভরি চ্যানেল ওয়ার্কস if you can put them to work with great content and great strategy.
স্যার বাংলাদেশে ইমেল মার্কেটিংয়ের অবস্থা বর্তমানে কেমন? কারণ এসএমএস মার্কেটিং নিয়ে আমরা কথা বললাম, আমি পার্সোনালিও জানি ইমেল মার্কেটিংয়ের ব্যাপারে কিছু, কিন্তু ধরেন আপনার কাছ থেকে শুনতেছি কারণ আপনি আরও ওয়াইড অনেক রেঞ্জের বিজনেসের সাথে অনেক শুরু থেকে এই পর্যন্ত করে আসতেছেন, এখন কি অবস্থা আরও ওয়াই যদি আমি চিন্তা করি? বেসিক্যালি এই কোয়েশ্চেনটা 2009 সালেও আমি শুনছি, 2015 সালের দিকে ইউআইউতে একটা সেমিনার হয়েছিল, ওইখানে আমরা একটা ভিডিও রেকর্ডিং করছিলাম যে ইমেল মার্কেটিং কীভাবে কাজ করে, কেমন কাজ করে। এখনও সবার একই কোয়েশ্চেন, বেসিক্যালি কোয়েশ্চেন হচ্ছে ইমেল marketing is still alive and it is working very good, and if you tell me from my experience এইটার ROI এখনো অনেক চ্যানেলের চেয়ে অনেক বেশি। why? because email marketing এখনো ওই রকমভাবে স্যাচুরেটেড হয় না, বিকজ নট এভরিওয়ান হ্যাজ অ্যাক্সেস টু লিস্ট। হ্যাঁ, বড় বড় কোম্পানি যেগুলো আছে এদের যারা লিস্ট আছে, সাবস্ক্রাইব ইউজার আছে, তাদেরকে পাঠায়। কিছু ছোট কোম্পানি আছে যারা নিজেরা কিছু ইন্টারনেট থেকে লিস্ট জোগাড় করে পাঠায়, কিন্তু ওইভাবে সবাই এডুকেটেড হয় না। লাইক বাংলাদেশে যদি কথার কথা বলি, যে যদি 30,000 এফ কমার্স থাকে, এদের মধ্যে হয়তো 50 জন ইমেল মার্কেটিং ইউজ করে না, বাট 30,000-এর মধ্যে 30,000 ফেসবুক কি করে ইউজ করে। সো ওই ইমেইল চ্যানেলটা এখনও ওই রকম স্যাচুরেটেড হয় না, এর জন্য কিছুটা নয়েজ ফ্রি আছে। অ্যান্ড ইমেইলের যারা ইউজার থাকে, যারা ইমেইল, কিছু লোক আছে যারা ট্রিগার্ড হয় ইমেইল থেকে, আমার ইমেইলে আসছে, ও তার মানে দিস ইজ আ ট্রাস্টেড ব্র্যান্ড, দে আর স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড টু কমিউনিকেট থ্রু ইমেইল। অ্যান্ড ইমেইলটার সুবিধাটা যেটা হচ্ছে যে মানুষ ফ্রি হয়ে তার ইনবক্সে যায় ইমেইলটা চেক করতে, তখন তার একটু পিস অফ মাইন্ড কিছুটা হইলেও হয়তো থাকে, অ্যান্ড সে অন্য জিনিসের চেয়ে একটা উইন্ডোতে ফোকাস থাকে। তখন এইটা যদি খুলে, অ্যান্ড যদি ইমেইল কন্টেন্টে ভ্যালু থাকে, তাহলে ইট গেটস কনভার্টেড। সো যারা খুলে, এই খোলা টু ওপেন টু কনভার্সন রেট ইজ ভেরি গুড till now. Again, I am saying যে depends on your value, depends on your subject line, depends on যে আপনি ভিতরে কন্টেন্ট কী দিচ্ছেন। হ্যাঁ, সো সাবজেক্ট খুব ভালো হইলে ওপেন হবে, কিন্তু ভিতরে যদি কন্টেন্টই না থাকে, ভ্যালু না থাকে, তাহলে তো কনভার্সন হবে না। সো এক কথায় ইমেল মার্কেটিং স্টিল ওয়ার্কস, অ্যান্ড যাদের লিস্ট আছে তাদের ইমেল মার্কেটিং ট্রাই করা উচিত। যাদের লিস্টের অ্যাক্সেস নাই, দে শুড স্টার্ট বিল্ডিং ইমেল লিস্ট রাইট নাও। ওকে, এইটাই আমার নেক্সট কোয়েশ্চেন ছিল, যে একটা স্মল বিজনেস ওনার, আমি একটা পার্সপেক্টিভ বলি, যে শুরু করেছে 1.5-2 বছর আগে, তার একটা 2টা প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো নিয়ে আস্তে আস্তে সে মোটামুটি এই ফেসবুক অ্যাড দিয়ে অনেক কিছু করে সুন্দর করে মোটামুটি এখন একটা স্টেবল জায়গায় আসছে। কিন্তু সে বুঝতেছে যে আমার বিজনেসটা এখানে যে স্ট্যাগনেন্ট হয়ে গেছে, এখান থেকে যদি আমার ভালো করতে হয়, আমি কালকে বুস্টে অনেক বাজেট দেই, আস্তে আস্তে ওইটা স্যাচুরেটেড হয়ে যায়, অনেক ডলার বেড়ে যায়, অনেক বার্ন হয়। তো সেখান থেকে সে কীভাবে করে আপনার এই যে অল্টারনেটিভ ইমেল মার্কেটিং, এসএমএস মার্কেটিং, এই লিস্টগুলো তৈরি করতে পারে? এইটা আসলে খুবই ট্রিকি কোয়েশ্চেন, বাট আই উইল বি ভেরি ব্লান্ট অ্যান্ড স্ট্রেইট ইন দিস কেস। এবং আমি চেষ্টা করবো যে জেনুইনলি কি ওয়েব প্রসেস ফলো করা উচিত বা করা যায়, সেইটা করা যায়। ইজিয়েস্ট ওয়ে ইজ ইউ টক টু পিপল অর গেট ইন টাচ উইথ পিপল যারা ইমেল মার্কেটিং, এস মার্কেটিং করে। বাট আই উড সে যে অন্যদের আপনি হেল্প নিলেও ইউ শুড অলসো লার্ন অ্যাবাউট দি স্ট্র্যাটেজিজ অ্যান্ড যে কীভাবে এটা কাজ করে। সো ফার্স্ট অফ অল, আপনার নিজের যে ইউজার বেস আছে সেইখান থেকে আপনি গ্রো করার চেষ্টা করেন, অ্যান্ড আপনি একটা রেফারেলের চিন্তা করেন যে আপনার ফ্রেন্ডের 5জন ফ্রেন্ডের ইমেইল দিলে এই 5জন ফ্রেন্ডই 10% করে ডিসকাউন্ট পাবে, অ্যান্ড 10% করে যদি ডিসকাউন্ট তারা যে কোনো কেউ ইউজ করে, আপনার মোবাইলে আপনি 10 টাকা বা 20 টাকা বা 50 টাকা করে কি আপনার এসএমএস ব্যালেন্স পাবেন। সো এইভাবে সে অনেকেই যে আসবে চিন্তা করবে, আচ্ছা আমার 5জন ফ্রেন্ডের ইমেইল দিলে সমস্যা কী, তাহলে সে কী করলো, রেফারেল করে ফেললো, এবং সে ওইখান থেকে একটা গ্র্যাটিফিকেশনের জন্য সে হয়তো বা আপনার একটা ব্যালেন্স টপ আপ পেয়ে গেল। এইটা একটা হতে পারে। আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে এখন এইখানে অনেক কিছুই আছে, মানুষ বলে যে স্প্যাম, হোয়াট ইজ স্প্যাম? যেই কন্টেন্টে সত্যি কথা অনেক আমার যেটা মনে আছে, আমি যখন শুরু থেকে করতাম, একজন লোক আমার কাছ থেকে একদিন 4 টেরাবাইট হার্ড ড্রাইভ কিনতে আসছে। 4 টেরাবাইট হার্ড ড্রাইভ কিনতে আসছে, এটাও 10 বছর আগের কথা। তখন 4 টেরাবাইট ওয়াজ আ বিগ ডিল। তখন আমি বললাম যে ভাইয়া, আমি অলওয়েজ আই ইউজ টু আস্ক মাই কাস্টমার্স যে আপনি কোন চ্যানেল থেকে আসছেন বা কীভাবে জানছেন। তো সে আমাকে বললো যে ভাই, আমি দিস ইজ মাই 6th হার্ড ড্রাইভ ফ্রম ইউ। আমি বললাম যে 4 টেরাবাইট 6 হার্ড ড্রাইভ, বলে যে আমি শুরু করছি 160 GB থেকে। তো আমি বললাম যে কীভাবে, বলে যে আমি আপনার ইমেইল থেকে সবার আগে আসছি, অ্যান্ড আই ওয়াজ আ মেরিন ইঞ্জিনিয়ার, অ্যান্ড আমি যখন অন দ্য মুভে ছিলাম তখনই একদিন জাহাজে বসে আপনার এই 160 GB দেখছি। আসার পরে সেই ট্যুর থেকে ফেরত আসার পরে আমি 160 GB আপনার কাছ থেকে কিনি, এবং এরপরে আমি 500 GB, 750 GB, 1 টেরা, 2 টেরা, এই 4 টেরা আপনার কাছ থেকে কিনছি। সো জাস্ট সি, ইফ ইউ ক্যান গিভ ভ্যালু, তাহলে আপনার ওইটা কিন্তু আর স্প্যাম থাকতেছে না। সো স্প্যামিং মানুষ সারা জীবনই বলবে যে স্প্যাম কল করতেছে, অনেক বেশি, হ্যাঁ স্প্যাম কল করতেছে, স্প্যাম মেসেজ দিচ্ছে। স্প্যাম এই অনলি
একটা জিনিস স্প্যামে করতে হবে, এটা হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ সাম কন্ট্রোল ওভার দ্য থিং দ্যাট ইউ আর ডুইং। ইয়েস, বাংলাদেশের মতো জায়গায় স্ট্রাকচার আপনি ইমেল পাবেন না, স্ট্রাকচারই পাবেন না। হোয়াট ডু পিপল ডু? ব্যবসাও তো বড় করতে হবে, এই ব্যবসার মধ্যে তো এমপ্লয়িগুলোও আসতেছে, হ্যাঁ, আপনার অনেক লোক কাজের সুযোগ পাচ্ছে, অ্যান্ড অনেক কাস্টমার জানেই না সার্ভিস সম্পর্কে, তারা জানতে পারতেছে। সো এখানে অনেক বড় একটা ডিবেট আছে, বলাটা খুবই সোজা যায় খালি স্প্যাম করে, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কেন এই জিনিসটা হচ্ছে এবং এটা কি দরকার আছে কি না। হ্যাঁ, আমি বলবো যদি স্প্যামিং না থাকতো, যদি সব নর্মাল জেনুইন অথেন্টিক মার্কেটিং দিয়ে হইতো, বাংলাদেশের ই কমার্স মার্কেটে এই জায়গায় কোনোদিনও আসতে পারতো না। হ্যাঁ, সাদি ফেসবুক দিয়ে আপনার মার্কেটের এডুকেশনটা হইতো না। যাই হোক, যেটা বলতেছিলাম, সো ইয়া দে ক্যান ডু আপনার ওই যে আমি যেটা বললাম রেফারেলের কাজটা করতে পারে, অ্যান্ড বাংলাদেশে অনেক ক্লাসিফাইড সাইট আছে, অ্যান্ড আপনার অনেক জায়গায় আছে যেখানে ইমেলস অ্যান্ড আদার স্টাফস আর অ্যাভেলেবল, দে ক্যান স্ক্র্যাপ ইট অ্যান্ড দে ক্যান ইউটিলাইজ ইট, যেহেতু মানুষজন ফ্রিতে দিয়ে রাখছে। অ্যান্ড অবভিয়াসলি প্রতিটা ইমেইলের মধ্যে আপনার আনসাবস্ক্রাইব লিস্ট দেওয়া লাগবে, SMS এর মধ্যেও আনসাবস্ক্রাইব দিতে হবে, সো দ্যাট পিপল হ্যাজ আ অপশন টু অপ্ট আউট, আর সে যাতে অ্যাটলিস্ট রিপ্লাই দিতে পারে যে ভাই আমার আর পাঠায় না, অ্যান্ড ইউ শুড রিলিজিয়াসলি ফলো দ্যাট। হ্যাঁ, যে আমাকে কেউ যদি একবার বলে যে আই ডোন্ট হ্যাভ ইন্টারেস্ট, তাহলে তাকে বারবার পাঠায় কোনো লাভ নাই। হ্যাঁ, এইটার মেকানিজমটা অনেক টাফ, অনেক বড় কোম্পানিও এটা হয়তো ম্যানেজ করতে পারে না, বাট ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। আরেকটা বড় জিনিস এখন যেটা আছে, যদি ইফ ইউ আর আ স্মল অর মিড সাইজ বিজনেস, আপনার করা উচিত যে আপনার সাথে কম্পিটিশন নাই এরকম আরও 4-5টা ব্যবসা আপনার খুঁজে বের করা উচিত এবং তাদের সাথে কোলাবোরেশন করা উচিত। সাপোজ ইউ হ্যাভ লাইক 10,000 কাস্টমার্স ইন ইউর বেস অ্যান্ড সামওয়ান এলস হ্যাজ 20,000 কাস্টমার ইন হিজ বেস। আপনি বাচ্চাদের প্রোডাক্ট সেল করেন, সে হয়তো জামা কাপড় সেল করে, সো বাচ্চা এবং জামা কাপড়ের পরে যারা মা, এই দুইটার মধ্যে কি আছে, ওভারল্যাপ আছে, কিন্তু আপনাদের মধ্যে কিন্তু কন্ট্রাডিকশন নাই। তখন আপনি যা বলবে যে ভাই আমার যেহেতু বাচ্চা 10,000 কাস্টমার আছে, এখানে তো মারা আছে, আপনার কাপড়ের আমি আমার এখান থেকে কোলাবোরেট করতেছি, আপনার জন্য 20% ডিসকাউন্ট আমি দিয়ে দিচ্ছি, আপনি আপনার বেজে আমার কাস্টমারের জন্য কিছু দেন, আর আমি একটা কন্টেন্ট দিচ্ছি, আপনি আপনার বেজে পাঠায় দেন যে উই আর ইন আ কোলাবোরেশন উইথ এক্স কোম্পানি, আর আমি আপনার বেজে দিচ্ছি। সো এইভাবে করেও আপনার লিস্টের সাইজ না বাড়ায়ও কিন্তু আপনার রিচটা কি করা পসিবল, বাড়ানো পসিবল। সেম গোজ উইথ SMS. সো এইভাবে কোলাবোরেশন করে অনেকভাবেই করা পসিবল, অ্যান্ড অবভিয়াসলি দেয়ার আর সাম কোম্পানিজ দে ক্যান অলসো হেল্প ইউ টু টার্গেট ডিফারেন্ট সেগমেন্টস অফ পিপল। ইনফ্যাক্ট টেলকো পর্যন্ত করতেছে। আপনি যে কোনো এরিয়া টার্গেট করতে চান, যে কোনো ডিভাইস ওয়াইজ টার্গেট করতে চান, টেলকোগুলাই পেইড সার্ভিস আপনাকে দিচ্ছেন। টেলকো হ্যাজ দেয়ার ওন প্রাইভেসি পলিসি অ্যান্ড আদার স্টাফ ব্লা ব্লা। আই উইল নট গো ইনটু দিস থিংস, এটা অনেক ডিটেইল ডিসকাশন, বাট আমি এই জিনিসটা ক্লিয়ার কাট আজকে এইখানে মানে অন রেকর্ড বলতেছি, বিকজ জাস্ট খালি স্প্যাম হচ্ছে এগুলো বললেই হবে না, বুঝতে হবে যে মানে হোয়াট ডু এন্টারপ্রেনার্স ডু। হ্যাঁ, কোনো ফর্মাল জিনিস তো নাই, বা ফর্মাল চ্যানেল তো নাই, বা কোনো সাপোর্ট তো নাই যে করবে। অ্যান্ড পিপলস প্রাইভেসি বলতেছে, এই পিপলস 1,90,00,000 কাস্টমার যে হয়েছে, এইগুলা এইভাবেই আসলে কি হয়েছে, গ্রো হয়েছে। হ্যাঁ, সো ইয়া you always, as a business owner, entrepreneur, you always have to understand and have to have some control over your marketing so that people doesn't get bothered, but you cannot just stop marketing. You need to, বাংলা বলে যে প্রচারেই প্রসার, so প্রচার has to be there and প্রচার must go on. ইন্টারেস্টিং। এখান থেকে আমি জানতে চাই স্যার, মেইনলি বাংলাদেশে আপনি স্টার্টআপে কাজ করছেন, কাজ করছেন বলতে মানে একদম এমন একটা জায়গায় থেকে আপনি এই জায়গা পর্যন্ত নিয়ে গেছেন। বাংলাদেশি স্টার্টআপে যে কাজগুলো আমরা করি, ধরেন ইউজার অ্যাকোয়ার করা, রেজিস্ট্রেশন ক্যাম্পেইন চালানো, অফলাইন অ্যাক্টিভিটিস চালানো, অনেক কিছু আমরা করছি। এগুলো আসলে বলতে গেলে 5 ঘন্টা 10 ঘন্টার পডকাস্টে যাবে, বলতে পারবো না সবকিছু। বাট আমি যেটা জানতে চাচ্ছি, কিছু জিনিস, যেই জিনিসগুলো বাংলাদেশে ভালো কাজ করতেছে বর্তমানে, বা যেগুলো কাজ করা যায়, ফাউন্ডাররা যেগুলো করতে পারে আর কি, যেগুলো আপনি প্রথমে প্ল্যান করে করছিলেন, এরকম কয়েকটা জিনিস বলেন। না, মানে জিনিসটা যেটা হইতেছে, তার আগে আমি একটা কথা বলি যে এখানে আসলে এই যে স্টার্টআপের কথা আপনি বলতেছেন অ্যান্ড গ্রোথের কথা বলতেছেন, এগুলো আসলে অনেক বড় ডোমেইন। মানে উই আর ভেরি স্মল প্লেয়ার্স ইন দ্য ডোমেইন। স্টার্টআপের অনেক গ্রেট ফাউন্ডার্স আছে যারা হয়তো এখানে আসার সময়ও পায় না, বা কখনো তাদের রিচও করতে পারেন না। অ্যান্ড আপনার SME-তেও অনেক ভালো প্লেয়ার্স আছে, অ্যান্ড আপনার গ্রোথ নিয়ে হয়তো আরও অনেকে কাজ করছে, কিন্তু এই গ্রোথ টার্মিনোলজিটা বাংলাদেশের মার্কেটে যখন ইম্পোর্ট হয়েছে, ইটস লাইক আমার এই মতে 2010 সালের দিকে স্টার্টআপ অ্যান্ড গ্রোথ এই জিনিসগুলো একটা মোটামুটি একটা হাইপ পাইছে আর কি। হ্যাঁ, সো এরপরে আস্তে আস্তে আরও বাড়ছে। 14, 15, 16, 17 দিকে যখন এক্সেলেটর প্রোগ্রামগুলো আসে, তখন আরও ট্যাপ ইন হয়েছে। এটা আমি একটু ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, বিকজ না হলে এটা জাস্টিফাইড হবে না আমার একদম ডাইরেক্ট
কমেন্ট করাটা। সো তখন আর কি যেহেতু স্টার্ট আপ কথাটা আসছে তখন একটা ইনভেস্টমেন্টের কথা আসে, ইনভেস্টমেন্টের কথা যখন আসে তা ইনভেস্টর কী দেখলে অ্যাট্রাক্টেড হয়, দ্য গ্রোথ টার্ম দেন গট ইম্পোর্টেড, এবং তখন সেটা সবাই এটা ফ্রি করে। নাহলে তো ব্যবসা তো গত 100 200 500 বছর ধরেই বড় হয়েছে, ব্যবসা সেলস অ্যান্ড মার্কেটিং সবাই বুঝতো, কিন্তু গ্রোথ টার্মটা তখন এখানে চলে আসে। আর টকিং অ্যাবাউট যে কী কী জিনিস কাজ করতেছে বা কী কী জিনিস হচ্ছে, এটার মধ্যে একটা জিনিস যেটা আছে যে মানে এবং আপনি কি জিনিস করেছেন যে জিনিসগুলো হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি বেসিক্যালি আমি তো প্রথমে টিচিং প্রফেশন থেকে আসি, পরে মানে আমার নিজের একটা স্টার্ট আপ বলে একটা ছোট্ট ব্যবসা বলি যেটাই বলি আমি ফাউন্ড করছি। ওইখানে আমার হয়তো 3 জন এমপ্লয়ি ছিল, আমি নিজে জিপি হাউসে যেয়ে ডেলিভারি দিছি, আমি নিজে ম্যাডোনা টাওয়ারে যেয়ে ডেলিভারি দিছি, বাংলা লিঙ্কের টাইগার্স ডেনে যেয়ে ডেলিভারি দিছি, টেলকোগুলো আমার কাস্টমার বেস ছিল। সো তখন আমি ওই পর্যায়েও কাজ করছি। তারপরে চালডালে যখন আসি তখন ওইখানে 600-র মতো এমপ্লয়ি ছিল, ওইটা ওইখানে আমরা কাজ করছি। তারপরে কোভিড আসলো, তারপরে আমি যেটা শিখলাম এবং আমি এটা করলাম সেটা হচ্ছে যে আমরা টিমটাকে স্কেল করে 600 থেকে 3000-এ নিয়ে গেছি। আমি যেদিন চালডালে আমি যেদিন জয়েন করি তখন চালডালের রেজিস্টার্ড কাস্টমার সংখ্যা বা অর্ডারিং কাস্টমার সংখ্যা ওয়াজ অ্যারাউন্ড 60,000। পরবর্তীতে এটা আমরা অ্যারাউন্ড 2.7 মিলিয়নে আপগ্রেড করছি। হ্যাঁ, ডেইলি রেভিনিউ ওয়াজ লাইক 10 লাখ 12 লাখ, ওইটাকে আমরা 2 কোটি টাকাতেও হিট করছি। হ্যাঁ, এখন এভারেজে 1 কোটি টাকা 1.5 কোটি টাকার মতো আছে। সো আমরা নাম্বারস অনেক মুভ করছি। আমি যেটা সবচেয়ে বেশি বলবো শিখছি সেটা হচ্ছে আমার মনে হয়েছে যে আমি টিম বিল্ডিংটা খুব ভালো শিখছি অ্যান্ড করতে পারছি। যশোরের মতো জায়গা থেকে আপনাদের মতো জুয়েলদেরকে আস্তে আস্তে ফিল্টার করে করে নিয়ে আসছি। মানে অল ক্রেডিট গোজ টু চালডাল ফাউন্ডার্স, যারা চিন্তা করছে যে ঢাকার থেকে সরে ডিসেন্ট্রালাইজেশনটা শুরু করবে। চালডালের সাথে সাথে সেবা গেছে, সেবার পরে আপনার এখন শিখো আছে, হিসাবি আছে, হ্যাঁ, গোজায়ান আছে, এসিবিপিও আছে, আরও কতগুলা কোম্পানি ওইখানে কি গ্রো করছে। তবে সো আমার মনে হয় যে নাম্বারস কীভাবে কাজ করে অ্যান্ড টার্গেট ওরিয়েন্টেড কাজ কীভাবে করা যায়, হ্যাঁ, অ্যান্ড এভাবে না মানে আনবিলিভেবল নাম্বারস কীভাবে চেঞ্জ করা যায় এবং ট্যালেন্ট থেকে কিভাবে ক্রিমগুলোকে বের করা যায়, এই জিনিসটা আমার মনে হয় আমি শিখছি অ্যান্ড মোটামুটি করতে পারছি আর কি। হ্যাঁ, যে একটা কথা আছে যে ইফ ইউ ওয়ান্ট টু গো ফার ইন লাইফ একা যাও, আর যদি অনেক দূর যেতে হয় তাহলে মানুষজন ছাড়া পারা পসিবল না। এক্স্যাক্টলি। আমি রিসেন্টলি একটা এরকম ডকুমেন্টারিও দেখতেছিলাম। ডকুমেন্টারিতে বলতেছে যে স্টার্টআপ ফাউন্ডারদের জিজ্ঞেস করতেছে যে আপনার স্টার্টআপটা কেনই হলো, বলছে যে আই কুডেন্ট মানে বিল্ড এ গুড টিম। মানে কেউ কিন্তু ইনভেস্টমেন্টের কথা বলতেছে না, এটা কোন একটা এক্স্যাক্টলি। দিস ইজ দ্য ওয়ান সিঙ্গেল থিং। আজকে আমি একটা আসার সময় চিন্তা করতেছিলাম যে মানে এইটা আমি মানে তন্ময় এটা জিজ্ঞাসা না করলে আমি বলবো যে স্টার্ট আপদের ফাউন্ডারদের আসলে কোথায় প্রবলেম হয়, কোথায় তারা স্টাক হয়ে যায়। সো টিম ইজ সামথিং। হ্যাঁ, উইদাউট টিম ইউ ক্যানট ডু এনিথিং। অনেকে চিন্তা করে যে হ্যাঁ টাকা হতে হবে, স্ট্র্যাটেজি হতে হবে, ফাউন্ডার্স হ্যাভ টু বি স্মার্ট, সব ঠিক আছে, বাট উইদাউট আ সলিড টিম ইউ ক্যানট ডু এনিথিং। ইউ নিড সাম পিপল হু বিলিভ ইন ইউ, যারা আপনার মতো করে করতে চায় এবং ফ্যামিলি ওয়ার্ক লাইফ ব্যালেন্স এগুলো এত কিছু চিন্তা না করে চিন্তা করে যে আই উইল জাস্ট জয়েন। এবং আমি আই উড সে যে আমি নামটা নিচ্ছি না যথেষ্ট কারণেই, সে হয়তো চাবেও না যে আমি নামটা নেই। তো যাই হোক, আমি কীভাবে একজন এন্টারপ্রেনার থেকে আমি জবে যাই। সো সবাই তো মনে করে যে হ্যাঁ এন্টারপ্রেনার ইজ এ ভেরি মানে গর্বের একটা বিষয়, অবশ্যই একটা গর্বের বিষয়, কিন্তু তারপরও আমি কেন চাকরিতে গেছিলাম। সো যখন আমি মানে দারাজ অ্যান্ড বিক্রয় ওয়াজ ইন দ্য মার্কেট অ্যান্ড দে আর বার্নিং লাইক হেল, অ্যান্ড আমি যেই জিনিস 300-400 টাকায় প্রফিট করতে পারতেছিলাম সেইখানে 50 টাকাও প্রফিট করা যাচ্ছিল না। দেন আই হ্যাড আ লট অফ স্ট্রাগল ইন মাই বিজনেস। তো তখন আমি অনেকের সাথে কথা বললাম। তো তখন আমার ব্যবসার জন্য না অনেকে বলতেছিল যে আমাদের বাংলাদেশের যেটা প্রবলেম হচ্ছে যে কেউ একটা ভালো করলে, এটা এখনও প্রবলেম যে সবাই ওইটার পিছনে ফলো করতে চায় না, আরেকটা বানাইতে চায়। সো তখন হি ওয়াজ অ্যাকচুয়ালি গেটিং ফাইম ভাইয়ের কথা বলতেছিল যে ইফ ফাইম ভাই হ্যাভ বিল্ড বিডি জবস, ওয়াই ইউ আর ট্রাইং টু বিল্ড বিডি জবস নাম্বার 2? Help Fine By to take this to the next level. Exactly. So that actually মানে struck me very hard and I would say আজকে এটা বলতেই হবে যে একটা সময় ছিল যখন মানুষজন আমাকে জিজ্ঞাসা যে করবে যে আপনি কি জব করবেন বা আমার এইটাই সাহস পাইতো না, বিকজ ওমর ভাই এন্টারপ্রেনারশিপ নিজে 2-3টা ফাউন্ড করছে, তাকে আমি কীভাবে চাকরির কথা বলি। বাট ওয়াসিম ভাই ফ্রম চালডাল, হি ওয়াজ দ্য ফার্স্ট গাই যে আমাকে বলে যে ভাই তাহলে লেটস ওয়ার্ক টুগেদার। তখন আমি আমার ইগো বলে না যাই বলে এটার এক সাইডে রেখে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, দিস গাই হ্যাজ মানি অ্যান্ড হি ওয়াজ টেলিং মি যে উই আর নট বিং এবল টু স্পেন্ড দ্য মানি। আমি বলতেছিলাম হোয়াট দ্য হেল, আমার টাকা নাই, আমি ব্যবসা স্কেল করতে পারতেছি, আর এই লোক বলতেছে যে হি হ্যাজ মানি বাট হি ইজ নট বিং এবল টু
স্পেন্ড দ্য মানি। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, দিস গাই হ্যাজ মানি, হি হ্যাজ আ কোম্পানি, হি হ্যাজ আ টিম, অ্যান্ড আই হ্যাভ মাই স্কিল, লেটস ইউটিলাইজ মাই স্কিল ফর হিজ কোম্পানি টু টেক দিস টু নেক্সট লেভেল। অ্যান্ড আমরা ওই বোল্ড স্টেপটা নিছিলাম দেখেই হয়তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে দেখা হয়েছে, আমরা আরও অনেক মানুষের লাইফে টাচ করতে পারছি, ই কমার্সটাও হয়তো এরকম গ্রো করছে, হ্যাঁ। অ্যান্ড এখন নাও মানে a lot of thing makes more sense. একদম একদম। আচ্ছা, মানে আপনি বললেন যে অনেক মানুষের লাইফ টাচ করতে পেরেছে, আমি এই পার্টটা আমাদের পডকাস্টটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটা আমি অলরেডি জিজ্ঞেস করে ভাবছি। হ্যাঁ, যারা পডকাস্টটা দেখছে অন্য অনেক সিটি থেকে, তারা এটা বুঝবে না। টাচ করতে পারছি মানে ধরেন 2টা ফ্লোর আছে, 14 ফ্লোর 12 ফ্লোর, এই পাশেও মনে করেন 500 মানুষ কাজ করতেছে, এই পাশেও 300 মানুষ কাজ করতেছে, এবং সবাই মনে করেন ইজ ট্রাইং টু সামহাউ ইমপ্রেস ইউ। কোনোভাবে স্যারকে যদি আমি একটু মানে করতে পারি, জিনিসটা হচ্ছে কারোর সাথে কোনো ট্রানজ্যাকশনাল টাকা পয়সার সম্পর্ক নাই, বাট এভরিওয়ান ইজ লাইক রেসপেক্টিং ইউ, লিফটে দেখলে সরে যাচ্ছে। সো এই জিনিস কিন্তু অনেক মানুষ অনেক টাকা খরচ করেও পারে না, অনেক। সো এই জিনিসটা কিভাবে হলো, আপনার কি মনে হয়? Why did it happen? মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমি একটু কনটেক্সট দিই। আমি যেটা বলতে চাচ্ছি, স্যার হচ্ছে যশোরের চালডালের যে অফিসটা ছিল ওখান থেকে উনি 2019 সালে যায়, সেখান থেকে ওনার এমন লেভেলের ফ্যান বেস তৈরি হয় যে ওই এলাকায় যদি উনি ভোটে দাঁড়ায় উনি লাইক প্রতিদ্বন্দ্বীকে হারাই দেবে, এরকম একটা। সো হাউ ডিড দ্যাট হ্যাপেন, আপনার কি মনে হয়? মানে আমি আসলে এইখানে মানে পডকাস্টে অনেকটা জায়গায় বলবে যে আসলে এটা কি নেক্সট লিডার্সের পডকাস্ট নাকি এটা চালডালের পডকাস্ট না ই কমার্সের পডকাস্ট, এটা আসলে অ্যাকচুয়ালি সব দে আর অল পার্ট অফ ইউ, রাইট? প্রাউড অফ মি অ্যান্ড আই অ্যাম ভেরি লাকি যে আমি সব জায়গায় কাজ করতে পারছি। এবং আমি কয়েকদিন আগে যে সেবার আদনান ভাইকে বলতেছিলাম যে ভাই আমি চালডালেরও না, আমি সেবারও না, আমি ই কমার্সের, আমি বাংলাদেশের ই কমার্সের সবার। And that's how I want to position myself, because আমি আমার নিজের পার্সোনাল গোল তো আমি অ্যাচিভ করতেই চাই ভাই। I want to help a lot of other businesses as well, and আমি যতটুকুই শিখছি এটা আমি অনেকের সাথে কি করতে চাই, শেয়ার করতে চাই। অ্যান্ড আমি এটা মানে যদিও আমি পার্সোনাল মেসেজ একটা, বাট আই ওয়ান্ট টু শেয়ার অ্যান্ড আই ওয়ান্ট টু লাইক অলসো যারা অনেক লিডারের সাথে কাজ করছে, I want to tell them that you should be grateful to the leader who gave you the first break, or যেখানে আপনি স্কোপ পাইছেন, এই জিনিসটা সবসময় অ্যাকনলেজ করতে হবেই, না হলে মানে লাইফ উইল নট বি ফেয়ার অন আপন ইউ অ্যাজ ওয়েল। তো আমি আমার যে ওয়াসিম ভাই মাই টেকনিক্যালি মাই ফার্স্ট বস, হ্যাঁ, যদিও সে আমার বড় ভাইয়ের চেয়ে অনেক রেসপেক্ট করে, অনেক ভালোবাসে, তারে আমি বলতেছিলাম যে চালডাল হ্যাজ গিভেন মি ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং ইন মাই লাইফ, দ্যাটস পিপলস লাভ। সো এইটাই আর কি। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা জিয়া ভাই আর আমি যখন ফার্স্ট যশোরে যাই, অ্যান্ড যশোরে টু গিভ মানে আমাদের লিসনার্সের যে কনটেক্সট, যশোরে গভর্নমেন্ট 370 কোটি টাকার মতো মোস্ট প্রবলি স্পেন্ড করে একটা 14 তলা বিল্ডিং বানাইছে, এটাকে আইটি পার্ক বলে, যশোর হাইটেক পার্ক বলে। সো এইখানে প্রথম 2019 সালে আরও ছোটোখাটো ব্যবসা ছিল, কিন্তু বড় ব্যবসা হিসেবে চালডাল যায় 12 তলায়। ছোট্ট অর্ধেক অংশ নেওয়ার প্ল্যান থেকে জিয়া ভাই বা চালডালের কো ফাউন্ডার তেজাসের সাথে আলাপ করে, অ্যান্ড দে অ্যাকচুয়ালি ফট উইথ ওয়াসিম ভাই যে না এটা আমরা পুরো ফ্লোর নিব। তারপরে 12 তলাটা আমরা নেই, 19 জন দিয়ে শুরু করি, তারপরে 19, 20, 21, 22 করতে করতে ওইখানে উদিতি অ্যান্ড মিথুন যে প্রথমেই করে সেট আপ করে, তারপরে আমি যে টিম বিল্ড করা শুরু করি এবং এখানে 700-750 এমপ্লয়ি এখন কাজ করতেছে। আমি নিজে 6-7 হাজার লোকের সাথে পার্সোনালি কথা বলছি, হায়ার করছি, 3,000 লোকে ফায়ার করছি, হ্যাঁ। বাট আই এম নট সরি অ্যাবাউট ফায়ারিং দেম, বিকজ আমি আমার সিও অলওয়েজ বলতো যে ভাই আপনি অন্য মানে যারা পুয়ার পারফর্ম করতেছে তাদের আপনি যদি কাট অফ না করেন বা আপনি বাদ না দেন, ইউ আর ডুইং ইনজাস্টিস টু দ্য গাই হু ইজ মোর ট্যালেন্টেড or more capable than him and walking in the street looking for some job. So that actually struck me, and then I was in some cases I was really ruthless. We have to build an army, and it has to contribute to the company so that the company can sustain and company can contribute to the startup ecosystem or e-commerce ecosystem of the country, because we are here for a bigger goal. হ্যাঁ, সো ইমোশনারি এইখানে আসলে ওই রকম করা যাবে না। সো এইগুলো করতে করতে যেটা হয়, আপনাদের মতো ইয়াংস্টার্সদের সাথে আমার দেখা হয়, খুব ভালো বন্ডিং হয়ে যায়। আমরা যেভাবে স্কিম আউট করে আপনাদেরকে আনছি, ইউ রিমেম্বার দ্য গ্রোথের ফার্স্ট জেনারেশন যেই 6 জন ছিল, আমরা প্রায় 400 জনের মধ্যে থেকে ফিল্টার করে আনছিলাম। অ্যান্ড ফর দ্য অডিয়েন্স, আপনারা আজকে যে তন্ময়কে দেখতেছেন, তন্ময় কীভাবে ফার্স্ট মানে সে তার ফার্স্ট গ্লেয়ার বা ফার্স্ট ঝলক বা ফার্স্ট আগুনটা দেখায়। সো দ্য থিং ইজ দ্যাট it was an average evening, and ওরা সবাই আপনার চালডালে 12 তলায় যশোরে সেল করতেছিল। অ্যান্ড আমি তখন জাস্ট আমার ফার্স্ট গ্রোথ টিম, আমার সিও বললো যে ওর ভাই ইউ নিড আ টিম, বিকজ আপনি অনেক একলা করতেছেন, একলা করতে করতে হচ্ছে না। অ্যান্ড ওই সময় আমার ওই ভিশনটা ছিল না যে ডু আই রিয়েলি নিড আ টিম, বিকজ এদেরকে শিখায় বড় করতেই আমার যে এনার্জি যাবে, ইজ ইট রিয়েলি সাস্টেনেবল। পরে আমি যেহেতু সে ফাউন্ডার, অ্যান্ড আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে লেটস ডু ইট, সে তো আমার হেল্প করতেছে, যে মানে আমার প্যারা কী হবে কমবে। সো দেন আই ওয়াজ জাস্ট
ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড যে ঠিক আছে তাহলে আমরা একটা ফর্ম দেই এবং এইখানে ট্যালেন্ট যারা আছে এদের মধ্যে থেকে দেখি ফিল্টার করে পাই কিনা, কোনো প্যাটার্ন পাই কিনা। সো আই জাস্ট broadcasted the form, and the first 3 entry came, first one came from Khaled, if you're watching it. So Khaled was the first guy, and it was expected that he will be the first one to apply for my team, and the second guy was you. So I was thinking যে আচ্ছা এখানে সিডিবিডি বা এমপ্লয়ি আইডি যেটা দেখতেছে এটা তো ইজ ভেরি নিউ, হু ইজ দিস? তখন আই স্ট্রেট ওয়েন্ট টু দ্য ফ্লোর অ্যান্ড টোল্ড মাই টিম লিডার যে এই ছেলেটারে নিয়ে আসো। তো তখন দেন ইউ কেম অ্যান্ড উই টকড অ্যান্ড দেন ইউ বিকেম ওয়ান অফ দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট গ্রোথ টিম, অ্যান্ড আলহামদুলিল্লাহ টুডে উই আর সিটিং হিয়ার। Yeah, it's a great journey. And it's emotional and very thoughtful and up there full of story. More than 5 years ago. Yeah. আচ্ছা, নাইস। সো আমি আসলে যেটা বলতেছিলাম যে পিপলস লাভ, এই জিনিসটা যেটা আপনি বলেন ওভারঅল যে ওইখানে আপনি সুযোগ পাইছেন, ইউ ওয়ার্ক উইথ পিপল। এখানে ভিউয়ারদের জন্য যে মেসেজ সেটা হচ্ছে কি যে আমাদের খালিদ ভাই যে উনি রিয়াকশন ভিডিও করে, উনি এখন বর্তমানে জব করছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের, উনি একটা লিঙ্কডইন পোস্ট লিখেছিলেন যে হি হ্যাজ সিন আ লট অফ টাইপ অফ বস। উনি কোনো সাইট নেয় নাই, পোস্টে এরকম ছিল যে একটা হচ্ছে ফিয়ার ড্রিভেন বস আর একটা হচ্ছে ইন্সপিরেশনাল বস। ফিয়ার ড্রিভেন বসে উনি আমেরিকার এক্সাম্পল দিছে, বলতেছে যে হাই গ্রোথ ইনোভেশন এগুলো হয় কিন্তু কেউ আসলে লয়ালিটি দেখায় না। আর ইনোভেশন ড্রিভেন ইন্সপিরেশন ড্রিভেন যে বসটা, সে বলে যে আমি তোমার আগে কাজটা করতেছি, করে আমি দেখাচ্ছি, ওকে লেটস ডু ইট দিস ওয়ে। ওইখানে আসলে অনেক গ্রেট জিনিস আসে। স্টিভ জবসের এক্সাম্পল দিছে, অনেক কিছু করছে। আমি আসলে যেটা বলতে চাই, ওই যে মানুষগুলো যারা যুক্ত হয়েছিল আপনার সাথে, ইনক্লুডিং মি, তারা হয়তো ওই সময় ধরেন স্যালারি রেঞ্জ যেরকম ছিল, কয়েক মাস শিখে কিন্তু অন্য জায়গায় গেলে সিমিলার টাইপেরই পাইতো, বাট দে স্টিকড উইথ ইউ। এটার কি মনে হয়, হোয়াট ওয়ার্কড? এগেইন আমি যেটা বলতেছি যে আসলে আমি একটা কথা বলতে চাই, মানে আসলে মানে মানুষ অনেক কিছু বাইরে থেকে বুঝে না। হ্যাঁ, অনেকেই অনেক কোম্পানির কথা বলে এইটা করতেছে, ওইটা করতে পারতেছে না, এইটা এখানে হয়েছে, এর তো ফান্ডিংয়ের শর্টেজ আছে, বা ওইটা হয়েছে, বা ওইখানে তো এমপ্লয়ি অনেকে চলে যাচ্ছে, বিভিন্ন কোম্পানির কথা বলে। বাট অ্যাকচুয়ালি প্রতিটা ফাউন্ডার যে কত কষ্ট করে, হ্যাঁ, স্পেশালি বড় বড় কোম্পানির যে ফাউন্ডাররা, এইটা আসলে ফাউন্ডাররা একলাই জানে। সো আমি বলবো যে এইখানে ইমোশনের কথাটা যেটা অবভিয়াসলি, মানে আমি যে সবসময় লিড বাই এক্সাম্পল জিনিসটা ফলো করছি তা না, বাট আমার সবসময় আমি আসলে একটু নরম প্রকৃতির, মানে আই এম নট দ্যাট গাই যে ভয় দেখায় কাজ করাবো। আমি অলওয়েজ চেষ্টা করি যে ওরে যদি এম্পাওয়ার করতে পারি ও এমনিই কাজ করবে, ওরে যদি মজা দিতে পারি ও এমনিতেই কাজ করবে। অ্যান্ড আমি কখনোই এত সিরিয়াস ছিলাম না, যদিও আমার এক্স বসরা অনেকেই বলতো যে ভাই ইউ হ্যাভ টু বি বিট রুড ভাই, বাট দ্যাট অ্যাকচুয়ালি ডিডন্ট ওয়ার্ক ফর মি। অ্যান্ড আমি দেখছি যে আমার ওয়েতে সবচেয়ে বেশি কাজ করে। সো মানুষের সাথে যখন মিশা যায় এবং মানুষের কাছে যদি আসলে পটেনশিয়াল থাকে, তাকে যদি সুযোগ দেওয়া হয়, এটা আসলে বের হয়ে আসবেই। অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ওয়ার্কড ভেরি গুড। হ্যাঁ, কারণ আমার সাথে যারা আমরা যাদেরকে ফিল্টার করে আনছি, যারা আর কি প্রথমে অনেক আছে এমন যে আমরা হয়তো বা টার্মিনেশন লিস্টে চলে আসছে, তারপর অনলি ফর দেয়ার অনেস্টি আমরা অনেককেই কী করছি, কিপ আপ করছি। অ্যান্ড এখন তারা অনেক বড় বড় লেভেলে চলে গিয়ে অনেক বড় বড় কোম্পানি কী করতেছে, লিড করতেছে। সো ইমোশনাল জিনিস, ইফ ইউ ক্যান কানেক্ট ওয়েল উইথ ইউর পিপল অ্যান্ড গিভ, মানে ইফ ইউ আর এবল টু গিভ ইউর ভিশন টু দ্য পিপল, তাইলে কিন্তু আসলে এটা কাজ করবে। এবং যশোরের ক্ষেত্রে, চালডালের ক্ষেত্রে এটা আসলে খুব বেশি একটা কাজ করছে, বিকজ যশোর সিটিটাতে তো আসলে ওই রকম কোনো অপরচুনিটি ছিল না। অনেক ইয়াং ছেলেরা ছিল, অনেকেই ছিল, কি করবে। হ্যাঁ, এবং আমরা যখন গেছি তখন তারা স্যালারি নিয়ে চিন্তা করে না, মেয়েরা চিন্তা করছে যে একটা সেফ জায়গা পাবে, কাজ করার একটা পরিবেশ পাবে, ছেলেরা চিন্তা করছে যে আমি একটু শিখি। এবং চালডালের তখন সালি ছিল যে 18+ হইতে হবে, নাথিং এলস। সো এই সুযোগ তো বাংলাদেশের কেউ দিবে না যে অনার্স পাস না করার আগে বা অনার্স পাস করছে তারপর, মানে অনলি ক্যারেক্টারিস্টিক্স বা অনলি কোয়ালিফিকেশন ইউ নিডেড দ্যাট ইউ হ্যাভ টু বি 18+ অ্যান্ড কমিউনিকেশন ভালো হতো। ভাই, আর আমরা প্রথমে করছি 100 জন থেকে ফিল্টার করে 5 জন 7 জন নিচ্ছি, যেহেতু মার্কেট ওয়াজ আনস্যাচুরেটেড অ্যাট দ্যাট টাইম। বাট এরপরে জিনিসটা আসলে এমন হয়েছে, পিপল ওয়ার অ্যাকচুয়ালি গেটিং রেডি ইন দেয়ার 9-10 থেকে রেডি হচ্ছিল যে সে ইন্টারমিডিয়েট পাস করলে চাললে কী করবে, জয়েন করবে। এখন এরকম সিরিজ অফ দেম আছে, এবং এখন আই উড সে যে জিনিসটা পুরো লেভেল আপ হয়ে গেছে। মাসে ওখানে হয়তো 1.5-2 কোটি টাকার মতো খালি এই কোম্পানিগুলোই যশোর ইকোসিস্টেমের মধ্যে কী করতেছে, স্যালারি দিতেছে। সো চালডাল টুক দ্য ফার্স্ট স্টেপ, সেবা টুক দ্য সেকেন্ড স্টেপ, এরপরে শিখর টুক দ্য থার্ড স্টেপ, হিসাবি, গোজায়ান, এভরিওয়ান ফলোড চালডাল। বাট ইট অ্যাকচুয়ালি ওয়ার্কড অ্যান্ড হিয়ার উই আর। ওকে, এখান থেকেই যে আপনি বলতেছেন যে এত এমপ্লয়ি, এই জিনিসটা এখানে মেইন যে অপারেশনের যে কাজগুলো করে, কল সেন্টার
এবং যারা টেলিসেলসে কাজ করে, টেলিমার্কেটিং। হ্যাঁ। এখন এখান থেকে আপনার সাথে আমি কথা বলতেছিলাম অফেয়ারেও, যে এই কোয়েশ্চেনটা আপনাকে জিজ্ঞেস করবো যে টেলিসেলস বাংলাদেশের জন্য কেমন কাজ করে, আর কেন এই কোম্পানিগুলো এত টাকা ইনভেস্ট করতেছে? এরা তো কেউ বোকা না। এটা তো আসলে দিস পার্ট অ্যাকচুয়ালি মাইট গো ভাইরাল, আই ডোন্ট নো, মানে ভাইরাল যাওয়াটা ইম্পর্টেন্ট না, বাট সবার কাছে পৌঁছাটা ইজ ইম্পর্টেন্ট। আর তার আগে বলি যে ওইখানে কিন্তু শুধুমাত্র টেলিসেলস অ্যান্ড কল সেন্টার না, ওইখানে চার্লাল সেবা শিখো এগুলো যারগুলো আছে টোটাল মিলায় ওরা 10-12টা ডিপার্টমেন্ট চালায়। সো সেলসের যে পুলটা থাকে দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইজ আ ফ্যাক্টরি অফ ডিফারেন্ট ডিপার্টমেন্টস। সব ডিপার্টমেন্টের বসরা বলে যে তোমাদের সেলসে যদি কেউ ভালো করে, কমিউনিকেশনে যদি কেউ ভালো করে, তাহলে তুমি আমার এই বিজনেস ডেভেলপমেন্টে পাঠাবা, তুমি এই ভেন্ডর ম্যানেজমেন্টে দিবা, তুমি এখানে অ্যাকাউন্টসের লোক দিবা, বিকজ কমিউনিকেশন ইজ দ্য ওয়ান থিং দ্যাট আপনার লাগবেই। এবং আমি যখন কাজ করছি তখন সেবাতে হোক চালটালে হোক সবসময় ইচ্ছা ছিল যে সেলস অবশ্যই প্রায়োরিটি, বাট সেলসের যদি কোনো ট্রু ট্যালেন্ট থাকে সেইটাকে সেলস থেকে সরায় আমরা অন্য কোনো জায়গায় বেটার জায়গায় যদি আমরা স্কোয়ার কাপ করে দিতে পারি তাহলে উই শুড ডু দ্যাট। আচ্ছা, নাও কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন যে টেলিসেলস কাজ করে কি করে না। অবভিয়াসলি ইট ওয়ার্কস অ্যান্ড ইট ওয়ার্কস much better than a lot of channels in Bangladesh. And then again, if you can work it out, if you can put it with a great team, with a great leader, and up there if you can put it to the right perspective, again এই ভিডিওতেও হয়তো অনেক কমেন্ট আসবে যে ডিমের SMS দেয়, ডিমের কল আসে। আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি, বিকজ আমরা জানি যে এইটার এগেনস্টে কী রেভিনিউ আসছে, এখান থেকে কত মানুষ কত কিছু শিখছে, এবং এই সেলসের বকা শুনে শুনে কত মানুষের টেম্পার অনেক আপগ্রেড হয়েছে, অ্যান্ড ঝাড়ি খেয়ে খেয়ে কত মানুষ শিখছে, অ্যান্ড অনেক মানুষ বিরক্তও হয়েছে। বাট আই উড সে যে তাদের লাইফের অনেক প্রবলেমও সলভ হয়েছে এবং অনেক লাইফও ইজি হয়েছে, বিকজ দে বিকেম কাস্টমার্স অফ দিস ই-কমার্স systems. Telesales definitely works, and I cannot give you the numbers straightforward, but I would say যে আমি বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি চিনি, বেসিক্যালি আমি ই-কমার্স নিয়েই কথা বলতেছি, যাদের এমনও কোম্পানি আছে যাদের সেলস রেভিনিউ 45-50% comes from only telesales. Wow. Only telesales mean the sales through talking to the people. But yes, this is the time that we think about next level of telesales, that is scam based models. জালনালে যেমন আমরা একটা টিম বানাইছি, এটার নাম হচ্ছে, আমি নাম দিয়েছিলাম পিকে টিম। ইটস লাইক কাস্টমার্স পালাবি কোথায়, উই উইল ক্যাচ ইউ ফ্রম অল অ্যাঙ্গেল, ইউ ক্যানট গো আউট। সো ওইখানে আমরা যেটা করছি যে নর্মাল টেলিসেলসকে কমিয়ে আস্তে আস্তে আমরা যেটা করছি ক্যাম মডেলে আমরা দিছি, যে এক একটা এজেন্টের সাথে কিছু কাস্টমার ট্যাগ থাকবে, সো দ্যাট দ্য অ্যানুয়ান্স লেভেল রিডিউসেস। স্টিল অনেকেই বলবে যে আচ্ছা তারপরও তো চাল্লাল কী করতেছে, বা এরা অনেকে কী করতেছে, কল করতেছে, এইসব অ্যানোয়েন্সেরই করতেছে। অ্যান্ড এটা সোহাগ ভাইও রকমারি এসে, সোহাগ ভাই সেও ওয়াসিম ভাই চালডালের যে ফাউন্ডার তাকে জিজ্ঞাসা করছে যে এত বিরক্তর পর কেন ইউজ করো। সো ওয়াসিম ভাইস অ্যান্সার ওয়াজ যে ইট ইজ দ্য অনলি চ্যানেল হুইচ হ্যাজ বিন পারফর্মিং consistently for last 4 to 5 years, and now what to do. Then I am saying যে মানে অনেকেই অনেক কিছু বলতে পারে, বাট টেলিসেলস অ্যাকচুয়ালি ওয়ার্কস, বাট অ্যানুয়েন্স লেভেল কমাইতে হবে। অ্যান্ড আই উড সে যে এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে এখন এই টেলিসেলসের কলস অ্যান্ড SMS অ্যান্ড আদার স্টাফ এমন জিনিস হয়েছে যে মানুষ যদি সে তার পোস্টের রিচ চায়, সে একটা কোম্পানিরে গালি দেয় বা একটা কোম্পানির দাবে একটা জিনিস লেখে, এবং সে আইসা ওইখানে অনেক লাইকস পায় অ্যান্ড কমেন্টস পায় অ্যান্ড আদার স্টাফ পায়। ওয়াই? বিকজ সেও ওই ব্র্যান্ডটার দ্বারা কি হয়েছে, টাচড হয়েছে। 2 বছর আগেও বিরক্ত হইলেও সে আইসা তার ফ্রাস্ট্রেশনটা লাগে, বিকজ Facebook is a very good canvas to throw your trash at it. So and it is free. So অনেকেই হয়তো ডিসএগ্রি করবে, করুক, বাট ইট অ্যাকচুয়ালি হ্যাপেন্স। আমরা দেখছি অনেক ইনফ্লুয়েন্সার পোস্টের রিচ মানে লাইক 2000, 5000, 7000 কোনোদিনও এর উপরে যায় না। যেই আপনার এই অ্যানোয়েন্স নিয়ে দিছে সেই তখনই আপনার 20-30,000 হয়েছে, বিকজ দিস কোম্পানিজ অ্যাকচুয়ালি দে টার্গেট হিউজ অ্যামাউন্ট অফ কাস্টমার্স। অ্যান্ড এখন তো আস্তে আস্তে অনেক প্লেয়ার্স বাড়তেছে, অ্যানোয়েন্স অবভিয়াসলি একটু বাড়তেছে। বাট আমি যেটা বললাম যে কাস্টমাররে অ্যানয় করে, মানে আপনি যদি ইফ ইউ ডোন্ট হ্যাভ আ কন্ট্রোল মেকানিজম, আপনি এখান থেকে আসলে মানে রেভিনিউ নিয়ে এসে বের হয়ে সাস্টেইন করতে পারবেন না। হ্যাঁ, যারা আসলে বড় করতেছে তারা পারতেছে, অ্যান্ড যেই আপনি অ্যানোয়েন্সটা দেখতেছেন দ্যাট ইজ নট ইভেন 0.0000001% of the audience that are being reached by these systems or companies and other stuff. So ইগো, রাগ, অভিমান যা আছে এক সাইডে রেখে জাস্ট accept the fact that telesales actually works. And if someone has doubts, we can also have conversations. You're most welcome. I am like more than okay to explain and have a different session or different podcast about telesales, how companies can do telesales and can bring revenue from these channels without
কাস্টমার অ্যানুয়েন্স। হ্যাঁ, না এখানে নাম্বার ওয়াইজ যদি চিন্তা করি, আমি এটা বলতে চাচ্ছিলাম ম্যাথসটা, যেটা 1,00,000 লাখ কাস্টমারের আমার একটা বেজ আছে, 1 লাখের যদি 1% অ্যানয় হয় তাহলেও কিন্তু 1,000 মানুষ আমি এই রুমে দিতে পারবো না, এই পুরো ফ্লোরে দিতে পারবো। এক্স্যাক্টলি। সো 1,000 মানুষের যদি অর্ধেক মানে 500 জন পোস্ট করে তো ফেসবুক ভেসে যাবে। এক্স্যাক্টলি। সো দিস ইজ দ্য প্রবলেম। সো দিস ইজ ওয়ান থিং। অনেকে হয়তো ভয় পেয়ে বলবো না 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 ভাই এটা বন্ধ করেন, ভাই এটা বন্ধ করেন, বাট আমরা ওয়াই ডিড ইট? বিকজ উই নিউ দ্য পার্সেন্টেজ, ইট ইজ সো লিটিল। অ্যান্ড আপনার কিছু কিছু ক্ষেত্রে আছে ইউ হ্যাভ টু টেক দ্য রিস্ক। মানে এখন এখানে সোজা কথা, আপনি কি মানে সিম্পলি কথা বলি, এখন যদি বাংলাদেশের টপ 3-4টা স্টার্ট আপ মারা যায়, হোয়াট উইল হ্যাপেন টু দ্য স্টার্ট আপ ইকোসিস্টেম অফ দ্য কান্ট্রি? অ্যান্ড মানুষ কীভাবে হবে, কত লোক কাজ হারাবে, অ্যান্ড মানুষ আর কেউ ইন্সপায়ারই হবে না যে তার নিজের ইনিশিয়েটিভ নিতে। সো মাঝে মাঝে কিছু স্যাক্রিফাইস আমাদেরকে অ্যাজ এ কনজিউমারও করতে হবে, হ্যাঁ, অ্যাজ এ বিজনেসম্যানও করতে হবে। অ্যান্ড বিজনেসম্যানরা তো এভরি নাও অ্যান্ড দেন স্যাক্রিফাইস করতেছে, সো কনজিউমারদেরও করতে হবে, সো দ্যাট বিজনেসেস ক্যান অলসো সার্ভ দেম ইন আ বেটার ওয়ে। ভুল মানুষের হইতেই পারে, শিখবে, বাট কনজিউমারদেরও কিছু কি আছে, দায়িত্ব আছে। কাস্টমাররা খেপে যায় না আমার উপরে, বাট জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ট্রাই টু থিঙ্ক অফ আ গুড এক্সপিরিয়েন্স দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম অল দিস কোম্পানিজ। আমি আমার পার্সোনাল লাইফের বলি, আমি যখন ঢাকাতে এখন থাকি না ফুল টাইম, বাট আগে যখন থাকতাম, আমার লাইফে কীভাবে এই স্টার্টআপগুলো কাজে লাগছে। আমার বাসায় আমার বাবা আমার মেডিসিন লাগে 4-5 হাজার টাকার, আমি এখান থেকে একটা কোম্পানি, নাম বলবো না, প্রমোশন হয়ে যাবে, তাদেরকে অর্ডার প্লেস করে দিতাম, ওটা যশোরে আমার ফ্যামিলিতে চলে যেত। ওকে। আমার বাজার লাগলে বেশিরভাগ আমার মা আমার বাজারের পাশে আমার বাসা যেত, বাট মাঝে মাঝে কোনো জিনিস দরকার উনি পারতেছে না, তখন আমি অর্ডার প্লেস করে দিতাম, চাল ডাল টাইপের কোম্পানিতে চলে যেত। আমার বাসায় কোনো একটা কারণে ফুড অর্ডার দিতে হবে, আমি একটা ফুডের কোম্পানিতে দিতাম। এখন এই সব কোম্পানিগুলো স্টার্ট আপ না, অনেকগুলো বিদেশ থেকে আসছে, তারা স্টার্ট আপ মডেল করতেছে না। আমার যেমন ঢাকার মধ্যে এই যে ধরেন এই স্টুডিওতেই আসবো, আমি অনেকক্ষণ সিএনজি খুঁজছি পাইনি, পরে আমি কোনো একটা কোম্পানির ফোনের অ্যাপের মধ্যে ঢুকে সিলেক্ট করছি, চলে আসতে পারছি। এই যে লাইফে এই কমফোর্টটা, এখন বলবেন একটা অ্যাভারেজ মানুষের এত কিছু দরকার না, বাট আমার তো দরকার, কারণ আমি কাজ করতেছি, আই এম ট্রাইং টু বিল্ড মাই ক্যারিয়ার। সো এই ক্ষেত্রে আমি যদি এক্সট্রা 100 টাকা খরচ করে এই ফেভারগুলো পাই, এখন আমি যদি ইমাজিন করি ঢাকাতে এসেছি আমি, আর আমার লাইফে এইগুলো নাই, আমাকে মানে এরকম বাইক আমি উঠতে পারবো না, বা এরকম আমি অর্ডার করতে পারবো না বাড়িতে, তো তখন তো আমার লাইফ অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো এইগুলো আসলে ওভারঅল ইট হ্যাজ ভ্যালু, স্টার্টআপের ভ্যালু, ইট হ্যাজ ভ্যালু। অ্যান্ড এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনি রেজ করছেন, মানে উইদাউট ইভেন মানে হয়তো চিন্তা করেও বলেন নাই, এখানে আপনি একটা কথা বলছেন যে এর মধ্যে অনেক বিদেশি কোম্পানিও আছে। সো ভাই, বিদেশি কোম্পানি আছে, আই ওন্ট নেম দেম। তো এখন এই বড় বড় প্লেয়াররা আসছে এত ইনোভেশনস নিয়ে, তারা 40-50টা কান্ট্রিতে রান করে, তাদের সফটওয়্যারের মানে ইউআই ইউএক্স মানে 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 5 কোটি, 10 কোটি ইউজারের থ্রু হয়ে স্মুথ হয়ে আসছে। সে এসে আমার যখন একটা লোকাল প্লেয়ারের সাথে খেলতেছে, তখন লোকাল প্লেয়াররা তো কিছু বাংলা ভাষায় বলে দিস, দেয়ার হ্যাজ টু বি সাম বাংলা স্টাইলস, যেগুলো অন্যান্য, হ্যাঁ, আপনার বলেন এই পাকিস্তানি বলেন, আপনার জার্মানি বলেন, হ্যাঁ, বা অন্যান্য কোম্পানিগুলো কি করতে পারবে না, স্ট্র্যাটেজিগুলো ক্র্যাক করতে পারবে না, বা তারা ওইটা পারবে না। সো বাংলাদেশি কোম্পানি যদি বাংলা স্টাইল কিছু ইউটিলাইজ না করে, ইট উইল বি রিয়েলি টাফ ফর দেম to survive and sustain the market. And yes, I will say this again, ব্যবসায়ীদের স্যাক্রিফাইস তারা দিন রাত করতেছে, কাস্টমারদেরও কিছু স্যাক্রিফাইস করতে হবে, বাট ইয়েস, ফিডব্যাকস আর অলওয়েজ ওয়েলকাম, যত পারেন ফিডব্যাক দিতে হবে। এবং আই উড সে যে মানে আমি কোনো ফাউন্ডার এখন পর্যন্ত চিনি না যে যারা ফিডব্যাক দিলে ফিডব্যাকের কোনো পাত্তা দেয় না। হ্যাঁ, টিমের অনেক কিছু থাকে, বাংলাদেশে অনেক কিছু আপনার ডেটার অনেক স্ট্রাকচার ঠিক নাই, যেমন ধরেন এক একজনের এক একটা সাইটে 5টা-7টাও অ্যাকাউন্ট থাকে। সো সে হয়তো চিন্তা করতেছে যে তাকে আপনি ফোন করতেছে, তো সে বলতেছে তখন যে এজেন্ট আছে বা এই আছে, সে ওই নাম্বারটা ডিএনডি করছে। এখন সে যে আবার তার ছোটো ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খুলেছে, সেটা তো জানা, হয়তো 2 মাস পরে ছোটো ভাইয়ের নাম্বারে ফোন গেছে, ওইটাও বন্ধ করছে। এখন কত হচ্ছে যে আমি যখন একটা কাস্টমার হবো, আমার তো কিছু দায়িত্ব আছে যে ভাই একটা সাইটে আমি 7টা অ্যাকাউন্ট কেন খুলবো, অফার নেওয়ার জন্য। এগুলো এখন এইগুলো যেহেতু করছেন, ওই বেনিফিটগুলো যেহেতু দিচ্ছেন, তো এটার তো কিছু ব্যাক আছেই। হ্যাঁ, এই আর কি আমি বুঝতে পারছি। সো কাস্টমারদের সাথে মানে ফাউন্ডারদের সাথে বা মার্কেটারদের সাথে কাস্টমারদের আরেকটু রেসপন্সিবল হতে হবে, যদি তারা মনে করে যে ইট মানে অ্যানোয়িং দেম। স্যার নেক্সট আমি যে কোয়েশ্চেনটা করবো, এটা আমার পার্সোনালি জানার অনেক ইচ্ছা। আপনি বলেছেন এখন আপনি গ্রোথ এবং বিজনেস নিয়ে কনসালটেন্সি করেন। গ্রোথ কি আমরা এতক্ষণ এক্সপ্লেন করেছি, আশা করছি আর বলার দরকার নেই। একটা ফাউন্ডার, ধরেন আমি একটা ফাউন্ডার, আমি নতুন একটা বাংলাদেশে ডিফারেন্ট টাইপের একটা এসি নিয়ে আসছি, এটা ওয়ালটন কোম্পানির সাথে টক্কর দেবে, কথার কথা। এখন ধরেন আমি আপনাকে হায়ার করলাম গ্রোথ কনসালটেন্সি হিসেবে। গ্রোথ কনসালটেন্সি যখন আপনি করবেন, এটা অ্যাকচুয়ালি আপনি কি কাজ করেন, এটাতে কি লাভ হয়, জাস্ট ফর লেম্যানস পার্সপেক্টিভ। হ্যাঁ, মানে আমি খুব ইজি করে বলি, ঠিক আছে, খুব ইজি করে বলি ভাই, গ্রোথ কোনো লাইক মানে হাইটেক সায়েন্স না বা কিছু না, বাট ইয়া, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। গ্রোথ ইজ কাইন্ড অফ ডিলিকা লাড্ডু,
তো গ্রোথ সবাই খাইতে চায়, অ্যান্ড খাইতে গিয়ে আবার অনেকের কোমরও ভাঙা যায়। আচ্ছা। সো ইফ ইউ আর নট প্রিপেয়ার্ড ফর গ্রোথ ইউ ক্যানট গো ফর দ্য ড্রাইভ। সো এখন কথা হচ্ছে যে গ্রোথ কনসালটেন্ট বা কনসালটেন্সি ফর গ্রোথ হোয়াই ইট ইজ রিকোয়ার্ড। ফার্স্ট অফ অল, ফাউন্ডার্স যারা বড় খেলা খেলে নাই, যে পাড়ার গলিতে ক্রিকেট খেলছে তার কিন্তু হয়তো বা নর্মাল ফিল্ডে যায় খেলতে পারবে, সে কিন্তু স্টেডিয়ামে যায় খেলতে পারবে। তো যে স্টেডিয়ামে যায় খেলে আসছে সে কিন্তু বলতে পারবে যে তুমি একটা কাজ করো, স্টেডিয়ামে গেলে আসলে এই ফিল হয়, তুমি থার্ড ক্লাস ফার্স্ট ক্লাসটা খেলছো, এই কাজগুলো করো, তুমি এখন স্টেডিয়ামে যায় খেলতে কি পারবা। সো ধরেন আবার যে ধরেন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন খেলছে, সে আইসে পাড়ার একটা লোকরে দেখবে আরে এর মধ্যে তো ফ্লেয়ার আছে, এর লেটস পিক হিম আপ, অ্যান্ড আমি কোচের কাছে দিয়ে দিই যে আপগ্রেড করো। সো আসলে ফাউন্ডারদের গ্রোথ কনসালটেন্ট কেন লাগে? বিকজ ফাউন্ডাররা যারা মিড লেভেল আছে, আমি এখন টাকা দিয়ে হিসাব করি, যাদের মাসে 50 লাখ, আরও ছোটো হইতে পারে, আমি আসলে এর চেয়ে ছোটো বলতে চাই না, মানে 50 লাখ 1 কোটি টাকা রেভিনিউ আছে, তারা এখন কোম্পানিটা বড় করতে চায় 4 কোটি টাকা 5 কোটি টাকা, কিন্তু সে বুঝতেছে না যে আমার যে টিম আছে এইটা দিয়ে কি আমি আসলে এত বড় ড্রাইভ দিতে পারবো, বা দেওয়া কি আমার এখন আসলে উচিত কিনা, বা এইটার জন্য আমার কীরকম টাকা লাগবে, বা আমি টাকাটা কয় মাসে কত স্পিডে খরচ করব, বা এই আমার মতো থাকা অবস্থায় অন্যান্য যারা বড় হইতে চাইছে তারা বড় করতে গিয়ে কী কী ভুল করছে, বা আমি যখন বড় হব তখন যায় আমি যদি হঠাৎ করে বড় হয়ে যাই তখন যে আমি কী কী প্রবলেমে পড়তে পারবো। সো এই যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার, এই অ্যান্সারগুলো শুধুমাত্র তারাই দিতে পারবে যারা আপনাদের মতো এইরকম, বা আমরা যারা বড় কোম্পানির সাথে কাজ করে আসছি। অ্যাটলিস্ট ধরেন বাংলাদেশে 1,000 কোটি টাকা মাসের রেভিনিউ আছে, এইরকম কোম্পানিও আছে। হ্যাঁ, আপনার 20-25 হাজার, আমি শুনছিলাম যে 15-20 হাজার কোটি টাকার রেভিনিউওয়ালাও কোম্পানি আছে, হ্যাঁ, মান্থলি। তো এইগুলো তো বড় কোম্পানি, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, ব্লা ব্লা ব্লা, এগুলা। সো আমি অনলাইনের ক্ষেত্রে যদি বলি, ধরেন আমি আপনার যে টিমে ছিলাম, আমরা 50 কোটি টাকা মাসের দেখছি, যে বছরে 1,000 কোটি টাকা ম্যাক্সিমাম আমরা দেখছি। সো এখন যে এক মাসে 1 কোটি টাকা 1.5 কোটি টাকা করে, তো মাসে 20-25 কোটি টাকা করতেছে। এখন 20-25 কোটি টাকা তো বছরে 20-25 কোটি টাকা, তো এখন আমরা তো মাসেই 50 কোটি টাকা খেলে আসছি। সো এখন ওই ফাউন্ডারদের টু অনবোর্ড করা যে ভাই তোমার নেক্সট স্টেপ শুড বি এইটা, তুমি 1 কোটিতে আসো, তুমি আগে 1.25 কোটি টার্গেট করো, তারপরে 1.5 কোটি করো, তারপরে তুমি টিমটাকে আরেকটু স্মুথ করো, তারপরে তুমি ফান্ডিংয়ের জন্য আনো, ফান্ডিং আসলে তারপরে তুমি করো, বা তোমার ফান্ডিং লাগবেই না, ফাউন্ডার যদি বলে আমি ফান্ডিং চাই না, আমি সাস্টেইনেবল গ্রোথ চাই, মানে গ্র্যাজুয়ালি চাই, আমার অত ব্যাকআপও না, আমি আনতে পারবো না, তাইলে ব্যবসার মধ্যে আবার একটা ছোট সাব ব্যবসা বাইক করা যায় কিনা, সেইটা দিয়ে করা যায় কিনা। টিম মেম্বার ঢাকা থেকে নিলে আমার 1 লাখ টাকা স্যালারি লাগতেছে, এইটা যদি আপনার ঢাকার বাইরে চলে যান, ঢাকার বাইরে থেকে সেম ট্যালেন্ট বানাইতে হয়তো 6 মাস লাগবে, কিন্তু আপনি হয়তো 40,000 টাকায় তার চেয়ে বেটার ট্যালেন্ট বানানো পসিবল। এই যে যত সব হ্যাকসগুলা, পিপল হু হ্যাভ অলরেডি প্লেড লার্জার গেমস, তারা এসে ছোট বা মিড লেভেলের ফাউন্ডারদেরকে বলতে পারে যে ভাই তুমি এইভাবে জিনিসটা সাজাও, অ্যান্ড দ্যাটস ওয়ার আই এম ট্রাইং টু কন্ট্রিবিউট। অ্যান্ড আপনার যেহেতু আপনি তো জানেনই, সবাইকে জানাই যে আমি 2025 সালে আই হ্যাভ ডিসাইডেড যে আই উইল নট বি গিভিং এনি মাই ফুল ব্যান্ডউইথ টু এনি সিঙ্গেল কোম্পানি, বিকজ এটাতে যেটা আসে একটা বোর্ডম চলে আসে, এবং কথা হচ্ছে যে সব কোম্পানি সবসময় গ্রোথের জন্য রেডিও থাকে না, কখনো গ্রোথ মোডে থাকে, কখনো সার্ভাইভাল মোডে থাকে। সো এইটাতে যেটা হয়, আমার বাজ হচ্ছে নাম্বারস, আমি যদি নাম্বারসের মধ্যে না থাকতে পারি তখন আই গেট রেস্টলেস। এবং আমার যেটা মনে হয়েছে যে আমি নিজে শুরু করছি গ্যাজেট ইন্ডাস্ট্রি থেকে, তারপর আইটি প্রোডাক্টের ইন্ডাস্ট্রিতে গেছি, তারপর আমি লজিস্টিক কোম্পানি ফাউন্ড করছি, টিকটক, ইট ওয়াজ আ লজিস্টিক কোম্পানি। দেন আমি বাচ্চাদের খেলনার ইন্ডাস্ট্রিতে ঢুকছি, তারপর আমি কাপড়ের ইন্ডাস্ট্রিতে ঢুকছি, তারপর আমি হোম অ্যাপ্লায়েন্সের ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তারপর আমি গ্রসারি অ্যান্ড ফুডের ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তারপর আমি সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তারপর আমি সেবাতে সাস প্রোডাক্ট সেবা ম্যানেজার যেটা, সেখানে কাজ করছি। অলরেডি আ গুড ভ্যারিয়েশন, বাট স্টিল আমার মাথার ব্যান্ডউইথ আছে, আমার মনে হয় যে আই শুড ওয়ার্ক উইথ মোর কোম্পানিজ অ্যান্ড আই শুড ওয়ার্ক মোর ফাউন্ডার্স, এবং তাদের এইখানে যেখানে আটকায় যাচ্ছে, বড় কোম্পানিগুলো তো সিক্রেট বলে দিতে পারে না। সো আই ওয়ান্ট টু হেল্প মোর বিজনেস, মোর ফাউন্ডার্স যারা একটা নির্দিষ্ট জায়গায় এসে আটকায় গেছে, হইতে পারে 50 লাখে, হইতে পারে 5 কোটিতে, হইতে পারে 20 কোটিতে আটকায় গেছে। আমি চিন্তা করছি যে 2025 সালে আমি এরকম মিড টু স্মল আসলে আমাদের হবে না, মিড লার্জ কোম্পানিজ যেগুলো আছে সেগুলোকে আই ওয়ান্ট টু হেল্প। আমি আমার নিজের পার্সোনাল গ্রোথের জন্য, আমার ইন্ডাস্ট্রি নলেজ বাড়ানোর জন্য, অ্যান্ড আই ওয়ান্ট টু গিভ ব্যাক টু দ্য কমিউনিটি, বিকজ কমিউনিটি আমার এনাফ রেসপেক্ট দিচ্ছে, এনাফ ভালোবাসা দিছে, অ্যান্ড আই ফাউন্ড ইউ গাইজ। এর জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা হিয়ার কামস নেক্সট লিডার্স, যে আমরা এর জন্য যেটাই করছি সেটা হচ্ছে নেক্সট লিডার্স
যেটা আমাদের বেবি, হ্যাঁ, তন্ময়, আহাদ, সালেমিন, আমরা সবাই একসাথে কোফাউন্ড করছি। এদের সাথে আমাদের সাথে আরও আছে, হ্যাঁ, আমাদের সাথে তানভীর আছে, আমাদের সাথে রায়হান আছে, আমাদের সাথে এনামুল আছে, আরও অনেকের হয়তো নাম আমি ভুলে গেছি। তো যাই হোক, সো এটা আমরা শুরু করছি যে উই ওয়ান্ট টু পজিশন দিস অ্যাজ এ গ্রোথ অ্যান্ড মার্কেটিং এজেন্সি। আমরা যা শিখছি, হ্যাঁ, আমরা আপনারা একজন $1 লাখ $2 লাখ খরচ করছেন মিডিয়া বাইংয়ে, হ্যাঁ, আমরা নিজেরা মার্কেটিংয়ে অ্যারাউন্ড $35 মিলিয়ন, 5 মিলিয়ন ডলার্সের মতো মনে হয় খরচ করছি, সব কোম্পানি একরকম সব কিছু মিলায়। সো এই যে হিউজ একটা এক্সপেরিয়েন্স, ওইটার সামারি দিয়ে আমরা যদি অন্যান্য কোনো কোম্পানিকে হেল্প করতে পারি, উই ওয়ান্ট টু ডু ইট। অ্যান্ড অনেক কোম্পানি আছে যেগুলো হয়তো আমাদের কন্ট্রিবিউশনের জন্য রেডিও না, সো বাট আমরা চাই যে এদের মধ্যে থেকেও কিছু হেল্প দিয়ে আরও কয়েকটা কোম্পানির বের করে আবার তাদেরকে হেল্প করবে। অ্যান্ড উই আর অলসো ফেসিং সাম চ্যালেঞ্জেস হিয়ার বিকজ সাম বিজনেস আর টু স্মল। সো এর জন্য আমরা যেটা করতেছি সেটা হচ্ছে একটা নির্দিষ্ট নিশকে নিয়ে চেষ্টা করতেছি, যাদের হয়তো একটা ব্যবসা আছে, অ্যাটলিস্ট 5-10 লাখ টাকা রেভিনিউ করতেছে, তাদেরকে আমরা কি করতে চাচ্ছি, হেল্প করতে চাচ্ছি আর কি। সো ইট এন্টায়ারলি ডিপেন্ডস। আমাদের মধ্যে এটাও ডিসকাশন হয়েছে যে আরও ছোটো লেভেলে কাজ করা যায় কিনা, বাট আমরা চিন্তা করছি যে না, 2025 উই উইল নট ফোকাস অন দ্য নাম্বার অফ পিপল উই ওয়ার্ক উইথ, আমরা কয়টা ব্যবসায় বেশি ইম্প্যাক্ট করতে পারতেছি সেইভাবে আমরা এইটা। টাইম অ্যান্ড এনার্জি লিমিটেশন আছে, কারণ এই কাজটা আমি যেটা জানতে চাচ্ছিলাম, গ্রোথের এই ধরো এখানে অনেকটা ব্রেন ইনভলভ করতে হয়, যে আসলে কি করতে হয়, কি করব, বা এর জন্য কোনটা ভালো হবে, কি আদৌ ব্র্যান্ড হওয়ার জন্য যোগ্য, নাকি এই অ্যানানিমাস ভাবে জাস্ট প্রোডাক্ট। সো যেখানে প্রবলেম যেটা হয়, অনেক মানুষ আসে, যেমন আমার সাথে রিসেন্টলি একজনের কথা হলো, উনি লেদার ব্যাগ টাইপের জিনিসপত্র নিয়ে কাজ করে। সো ওনার কথা হচ্ছে যে আমার ডিফারেন্ট পেজ থাকবে, আমি কোনো ব্র্যান্ডিং চাই না, চাইনিজ আলিবাবার ভিডিও টিডিও নিব, ওগুলো নিয়ে আপনাকে কত ডলার দিলে বুঝ। ইটস লাইক উনি আমাকে প্রথমেই ইন্টারভিউ নিচ্ছে এরকমভাবে যে আমার টাকা লাগবে, তুই কেমনে এনে দিবি। সো এরকম আমি ওনাকে একটা 3 মিনিটের অডিও দিছি আগের দিন, যে আমি অনেকক্ষণ ভাবলাম, ভেবে মনে হলো যে এই ধরনের জিনিস আমরা করতে পারবো না। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ওনার সাথে কাজ করলে মান্থলি আমি 30-35 হাজার টাকা ওই একটা প্রজেক্ট থেকে নিতে পারবো, কিন্তু ওইখান থেকে আমার লার্নিং খুব একটা আসবে না, আর এবং ওইটা সাস্টেনেবল হবে না। আমি কালকে ডলার বন্ধ করে দিছি, পরশু দিক থেকে আসবে না। আমি নাম বলবো না, বাংলাদেশের এই যে কটা কোম্পানির কথা বললেন, এগুলোর মধ্যে একটা কোম্পানি এই কোরবানিদ না, রোজার ঈদের আগে তারা জাস্ট 2টা অ্যাড চালাইছে, একটা পেট ফুডের অ্যাড আর একটা হচ্ছে আরেকটা ব্যাড, 2টা অ্যাড চলছে। অন দি আদার হ্যান্ড সিমিলার টাইপের অনেক কোম্পানি, তারা লাইক ডলার মানে $500 পার ডে খরচ করছে, তারপরেও 2টা রেভিনিউ কিন্তু খুব ডিফারেন্স হয় নাই। সো এই জিনিসগুলো কিন্তু ওই সাস্টেনেবল গ্রোথের কারণেই হয়েছে, যে একটা সময় মানুষের মাথায় আসছে যে ওকে আমি খাবার অর্ডার করতে চাই, এটা করতে চাই, ওইটা, ওই জায়গায় মাইন্ড স্পেসে যারা ঢুকতে পারতেছেন। এখন স্যার আমি জানতে চাচ্ছি, গ্রোথের একটা লার্জ পার্টি আপনার ব্র্যান্ডিংয়ের সাথে করতে হয়। আপনি ওইখানে অনেক ফিডব্যাক দিচ্ছেন, আমি যখন পার্সোনালি কাজ করছি আপনার সাথে, ব্র্যান্ডিং কতটা ইম্পর্টেন্ট গ্রোথের জন্য? ব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি এই জিনিসটা বারবার রিয়েলাইজ করি, প্রতিটা কোম্পানিতে গেলেই আমি রিয়েলাইজ করি, বিকজ আই এম নট আ ব্র্যান্ডিং গাই বাই দ্য ওয়ে, হ্যাঁ। সো এখানে অনেক ব্র্যান্ডিং এক্সপার্টরা দেখতেছেন, অনেক প্র্যাকটিশনার্সরা হয়তো দেখতেছেন, বা আমি আমার ছোটো নলেজ থেকে যেটা বলতেছি, ব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ব্র্যান্ডিংয়ের মধ্যে টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেসটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এটা গ্রোথের সাথে ডিরেক্টলি কানেক্টেড। অ্যান্ড গ্রোথ উইল নট পারফর্ম ইন ইটস স্পেস যদি ব্র্যান্ডিং ভালো না হয়। কারণ হচ্ছে গিয়ে গ্রোথের সিম্পল রুল হচ্ছে ইউ অ্যাকোয়ার কাস্টমার্স, ইউ অ্যাকোয়ার profitable customers, and if you don't understand if the customers will be profitable, try to understand that the customers who are getting onboarded তারা আসলে কি ধরনের কাস্টমার, ওইটা বুঝে তুমি টিউন করে ওই ধরনের কাস্টমার্স আনার চেষ্টা করো। কাস্টমার্স আনতে হবে, তারপরে আপনার কাস্টমার এক্সপিরিয়েন্স এটাকে রিটেইন করতে হবে, অ্যান্ড আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন সেটাতে একটা মার্জিন থাকতে হবে। দ্যাটস হাউ ইউ সাস্টেইন আ বিজনেস, যে প্রফিট করতেছেন। কিন্তু যদি আপনার ব্র্যান্ডিং ভালো না হয় অ্যান্ড পিপল ডোন্ট রিমেম্বার ইউ ফর ইউর সার্ভিস, for your creatives, for your communications, from the messages that you are giving to your customers through Facebook Reels, through Facebook boosting, through email, through your call center agent, through your telesales agent. If you are unable to make your business a brand, it will be the cost per result, it will be much more expensive. Customer retention will go down and you will be spending money all the time, which is not feasible at all, কারণ টাকা সব সময় থাকবে না। সো ব্র্যান্ডিং is very critical and is very important, হ্যাঁ, for any business. যেমন এখন সবাই বলে বাজার মানেই চাল ডাল, বই মানেই রকমারি, ফুড মানেই ড্যাশ রাইট শেয়ারিং মানে পাঠাও। সো এই যে একটা জিনিস হয়ে গেছে, হ্যাঁ, এমনও কিন্তু আছে যে একটা এক্সাম্পলই দিই, যেমন চাল ডাল ফার্মেসি চেষ্টা করছে, হইছে,
বাট আমরা আমাদের যে মানে গ্রসারিতে 1 লাখ 1.5 লাখ কাস্টমার মাসে ইউজ করে তার মধ্যে কত পার্সেন্ট ফার্মেসি করে? ইটস ভেরি স্মল, বিকজ যতই ভালো সার্ভিস দেন তার মধ্যে টমাটা আসলে ওইভাবে ফার্মেসি করে, সেটা আমার বাজারের জন্যই এটা। রকমারি সোহাগ ভাই অনেকভাবে চেষ্টা করছে যে অনেক প্রোডাক্ট নিয়ে আসছে, কিন্তু বই সেল হচ্ছে, বাকিগুলো খুব কম হচ্ছে। আমার সাথে কথা হয়েছে, তখন বলছে যে উই আর ভেরি স্ট্রাগলিং, অ্যান্ড তাদের টিমেরও ফোকাসটা ওইদিকে যাইতে পারে না, কারণ তারা মাইন্ডসেট নিয়ে বসে আছে কি স্যার, এক্স্যাক্টলি গ্রসারির। এই ইভেন স্যার আপনাকে আমি নিজেই বলতেছিলাম যে আমি যখন মেডিসিন অর্ডার দিই, আমি কিন্তু অন্য একটা কোম্পানি থেকে দিই যারা মেডিসিনের জন্য এক্স্যাক্টলি অনেক ভালো লেভেলে। প্রথমে আমার তাদের সাথে খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল, বাট এখন মোটামুটি স্টেবল আছে। এন্ড আপনি যে মেডিসিনের কথা বলতেছেন, ওরাও কিন্তু রিসেন্টলি গ্রসারি এন্ড আদার প্রোডাক্টসে ঢুকছে, বাট ওদের সাথে আমার যে কথা হয়েছে যে দে আর অলসো সাফারিং ইন গ্রসারি এন্ড আদার স্টাফস, বিকজ ওই যে টমাটা ক্রিয়েট হয়ে গেছে কি ইসের। সো এখানে আসলে ব্র্যান্ডিং এক্সপার্টরা ভালো বলতে পারবে এখানে আসলে একটা বড় বিজনেসের অন্য কিছুতে ফোকাস করা উচিত কিনা সেটাও বুঝতে হবে। আর সবসময় যে করা উচিত না তাও না, অনেকেই হয়তো করে অনেক সাকসেসও পাবে। অ্যামাজন বই দিয়ে শুরু করেছিল, রাইট? সো মানে ওই তো ইউ হ্যাভ টু প্লে ইট ওয়েল অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ ভিশনারি পিপল লাইক দ্যাট। ব্র্যান্ডিং নিয়ে আমরা মানে বাংলাদেশে বড় বড় কোম্পানিতেই আমি দেখছি যে অনেক রকমের কনফিউশন আছে যে আসলে এইভাবে করা উচিত না, আসলে ওইভাবে করা উচিত, অ্যান্ড এটার সাথে বাজেটও রিলেটেড। হ্যাঁ, ব্র্যান্ডিং সামটাইমস বিকামস এক্সপেন্সিভ, কিন্তু ফাউন্ডারদের জন্য হয় যে ভাই আমি তো এই রেভিনিউ না আনতে পারলে সাস্টেইন করতে পারবো, তখন সবাই যায় কি সেল 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 করতে গেলে মানুষ খালি দেখে তো খালি বেচে বেচে বেচে, ব্র্যান্ড আর হইতে পারে না। সো এখানে মানে খালি যে বললেই হবে যে ব্র্যান্ডিং ইজ ইম্পর্টেন্ট, ব্র্যান্ডিংই লাগবে তা না, মানে ইটস আ 360-degree থিং, ইটস আ ফাইন্যান্স থিং, ব্র্যান্ডিংও লাগবে, আপনার রাইট টিচির কাছেও যাইতে হবে, পারফেক্ট টিমও লাগবে, অপারেশনসও আপনার ঠিক থাকা লাগবে। বাট স্ট্যান্ড অ্যালোন হিসেবে যদি বলেন যে ব্র্যান্ডিং কি ইম্পর্টেন্ট কিনা, আই উড সে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাইস। এবার আমি একটু নেক্সট লিডার্স নিয়ে বলি। নেক্সট লিডার্স হচ্ছে একটা ফুল ফ্লেজেড গ্রোথ অ্যান্ড মার্কেটিং এজেন্সি, যেটা স্যার বললেন। এখানে অ্যাকচুয়ালি মানে আমরা ট্রাই করতেছি যেসব বিজনেসগুলোকে আমরা পার্সোনালি হেল্প করতে পারবো। ধরেন আমি চাইলেই 5টা বিজনেস এখন নিজে স্টার্ট থেকে শুরু করতে পারবেন, বাট আমাদের কোর এক্সপার্টিস আছে যে কীভাবে, যেটা আপনি বলেন সবসময় 10 থেকে 100-তে নিয়ে যাওয়া একটা বিজনেসকে, তার প্রপার সাস্টেনেবল গ্রোথকে ইনশিওর করে। সো এরকম যদি আপনি কেউ হন, আপনি কিন্তু আমাদের এই পডকাস্ট যেখানে আপলোড হবে যে চ্যানেল থেকে, নিচে একটা ফর্ম পাবেন বা কোনো একটা লিঙ্ক পাবেন, সেখান থেকে ইউ ক্যান জাস্ট মানে বুক আ ফ্রি কল দিয়ে কথা বলতে তো সমস্যা নেই। সো আমরা যেটা করতে পারি, আপনাকে একটা ফ্রি বিজনেস অডিট করে দিতে পারি। সেখান থেকে যদি আমরা এমন মনে হয় অনেক কিছু ব্যাপার আছে, এই কথাটা স্যার বলেন যে ফাউন্ডারদেরকে ভদ্র হইতে হবে বা মোটামুটি ওই ব্যাপারটা বুঝতে হবে, ওই মানে মাইন্ডসেট না মিললে তখন একটা সময় যে ক্ল্যাশ হওয়া শুরু হবে। সো এই ব্যাপারটা স্যার যদি বলতেন যে ফাউন্ডারদের আপনি যেটা গ্রুপে আমাদেরকে বলেন না, আসলে এই ল্যাঙ্গুয়েজটা তো আসলে ফাউন্ডারদেরকে ভদ্র হইতে হবে, ফাউন্ডাররা আবার ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ফাউন্ডার সবাই ভদ্র। কিন্তু কথা হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম যে আসলে এখানে এই ফেসবুক বুস্টিংয়ে এই শর্ট টার্ম সাকসেস পেয়ে অনেকেই অনেকটা অ্যারোগেন্স হয়ে যায়, অ্যান্ড তারা বুঝতে পারে না যায় যখন এক্সপার্টের সাথে কাজ করতেছে, সে হয়তো 3 মাস ধরে এসে একটা জিনিস $2 কস্ট পার পারচেস দিয়ে সে হয়তো মাসে 2 লাখ টাকা ইনকাম করতেছে, কিন্তু একটা ইন্ডাস্ট্রি এক্সপার্টের সাথে কথা বলতেছে, সে বুঝতেছেই না যে এর সাথে কীভাবে কথা বলা উচিত। অ্যান্ড আমাদের অ্যাজ আ লিডার্স, ইন্ডাস্ট্রি লিডার্স, হ্যাঁ, থট মুভার্স, থট লিডার্স, যাই বলি না কেন, আমাদের এগুলো এডুকেট করতে হবে। হ্যাঁ, ফাউন্ডারদেরকে বুঝাইতে হবে যে ইউ হ্যাভ টু বি হাম্বল, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে অনলি টাকা কামানোটাই আসল না। হ্যাঁ, অবশ্যই মানি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বাট যেটা হয়েছে যে এই ফেসবুকের জন্য আমাদের যেটা হয়েছে যে জেনারেশন অনেক অস্থির হয়ে গেছে, আজকে বুস্ট করবো কালকেই সেট লাগবে। কেউ ব্যবসাটারে সাজাইতে, খুব কম লোকই সাজাইতে চায় লং টার্মের জন্য, সাস্টেইন করার জন্য, কাস্টমার হ্যাপি করার জন্য, ব্র্যান্ডিং করার জন্য। বেশিরভাগই চায় ভাই এত কিছু বুঝি না, আপনার কথা যেটা চায়না থেকে আনলো, দিলাম কত $, এই আমার কি থাকবে সেইটা চিন্তা করা। সো দিস ইজ দ্য প্রবলেম। সো এইরকম চিন্তাভাবনা লোকদের সাথে আসলে আমরা কাজ করতেও সত্যি কথা পারবো না এবং হবেও না। আর আমাদের আসলে সত্যি কথা, আমরা তো খুবই ছোট কোম্পানি, আমাদের ব্যান্ডউইথ ওই রকম না। সো আমরা আসলে ইম্প্যাক্টফুল ভিশনারি ফাউন্ডারদেরকে খুঁজতেছি, হ্যাঁ, যার মিনিমাল একটা বাজেট অবশ্যই আছে, বাজেট থাকতে হবে, বাজেট ছাড়া হবে না, ধৈর্য আছে, তার জিনিসটাকে আমরা ফিক্স করে দিব, সাজায় দিব, সো দ্যাট 1 বছর পরে সে ইন্ডিপেন্ডেন্ট অফ আস, আমাদের সাথে না থাকলেও সে টিমকে দিয়ে পুরো জিনিসটা প্রসেস ওয়াইজ চালাই দিতে পারবে। এই ধরনের লোকজনই আমরা চাই, কারণ আমাদের তো আসলে টাইম খুব শর্ট, লাইফ ইজ ভেরি স্মল। সো আই ওয়ান্ট টু হ্যাভ ইম্প্যাক্ট অন মানে অন মোর পিপলস বিজনেস লাইফ অ্যান্ড বিজনেসেস ইন আ গ্রেটার ওয়ে, হ্যাঁ, যেটা সাস্টেনেবল ওয়েতে তাদের সাথে থেকে যাবে, অ্যান্ড তারাও আরও অনেককে কী করবে, ইন্সপায়ার করবে, এবং এইরকম যারা নলেজেবল লোক আছে তারাও এই কাজগুলোতে কি আসবে। সো আমি খুব হাম্বলি বলতে চাই আর কি, যে বুস্ট করে আজকে বুস্ট কালকে সেলস, এদের সাথে আসলে আমরা কাজ করতে চাই না। আমরা চাই যারা একটু চিন্তা ভাবনা করতে চায়, শিখতে চায়, হ্যাঁ, এবং যারা মানে জানে যে আমার আসলে শেখার আরও অনেক আছে, করার অনেক আছে, তাদের সাথে আমরা
অনেক টাইম স্পেন্ড করতে চাই, হ্যাঁ, এবং 1-to-1 না হইলেও আমরা আসলে 1-to-1 করতে করতে শেষ হয়ে গেছি। আমরা এই আহাদ সালেমিন গত আপনার 2-3 মাসে প্রায় 500 উপরে মিটিং করে ফেলছে। সো এটা যে খুব বেশি এফিশিয়েন্ট ওয়ে ছিল সেটা না, বাট 500 মিটিং অ্যাটেন্ড করার পরে আমাদের যেটা রিয়েলাইজেশন সেটা হচ্ছে যে 90% স্প্যাম মিনস যে এদের আসলে চিন্তা ভাবনাটাই একটু অন্যরকম। সো আমরা চিন্তা করছি যে এখানে আমরা একটু ডিফারেন্ট ফানেল ইউজ করে আমরা একটু ওয়েবিনারের মতো করে তারপর ওখানে আমরা ডিটেইলে আস্ক করে যাতে অন্যরা একে অপরের বিজনেসকে অন্য বিজনেসের সাথে কম্পেয়ারও করতে পারে, ফিল্টার করে শুধুমাত্র উই উইল বি ওয়ার্কিং অন দ্য পিপল যাদেরতে আসলে লং টার্ম কাজ করতে চায় অ্যান্ড আপনার ইম্প্যাক্ট করতে চায় না। অবভিয়াসলি রেভিনিউ আসবেই, বাট রেভিনিউ আনার জন্য যে প্রসেসগুলো বানাইতে হবে সেইটার জন্য এনাফ টাইম দিতে হবে। সো বেসিক্যালি উই আর নট লুকিং ফর রেস্টলেস পিপল। ওকে, আচ্ছা রেস্টলেস এবং ওই যে আপনি যেটা বলছেন যে আমরা গুছায় দিব জিনিসটা, আমি এটার একটা এক্সাম্পল দিই। আমার পরিচিত একজন 2022-23 সালের দিকে একটা কোম্পানি খুলে, পরিচিত মানে খুব পরিচিতও না, বাট আমি ওনাদের অফিসে একবার ভিজিটে গেছি। সো ওনারা টেলিসেলসের জন্য কয়েকজনকে হায়ার করেছে। সো গুছানো ভার্সেস অগোছালো কি, যেহেতু আমি টেলিসেলসে কাজ করেছি আমি জানি। সো ওনারা 3-4জনকে হায়ার করেছে। ওরা যে স্যার ছোটো ফোন আছে না, ছোটো ফোনে ডায়াল করে করে ফোন কল দেয় এখন, এবং ওদের কোনো এমন মেট্রিক্স নেই যেটা দিয়ে বুঝতে পারবে যে এই 4 জনের মধ্যে 2 জন মেয়ে একটা ছেলে কে আসলে ভালো পারফর্ম করতেছে। দেখতেছে কার কটা অর্ডার আসছে এরকম, কিন্তু এটা যদি আপনি যেভাবে সাজাতেন লাইক ডিপ্লেক্স টাইপের সফটওয়্যার, যেটা অটোমেটিক কল আসবে, কলগুলোকে কত মিনিট কথা বললো, এটার পরে আবার ভয়েস শোনা, আবার ওখান থেকে ফিডব্যাক দেওয়া, কোথায় সে ভুল করতেছে, পিচটা ঠিক মতো দিতে পারতেছে কিনা, কাস্টমারের সাথে কানেক্ট করতে পারতেছে কিনা, এই পুরো ব্যাপারটা সাজানোটা ইম্পর্টেন্ট। সাজায় একবার রেডি করতে পারলে রিপোর্টিংগুলো অটোমেটিক করা যাবে। ওইটার লাইক 20 জনের একটা ম্যানেজার বসায় দিলে দ্যাট কুড বি সামথিং যেটা অনেক রেভিনিউ জেনারেট করবে। এক্স্যাক্টলি মানে খালি কাজ করে না বললে হবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য আর ইউ ডুইং দ্য থিংস ইন দ্য রাইট ওয়ে, and how you will know যে you are doing in the thing in the right way because you have never done it before. So yeah, internet দেখে করে অনেক কিছুই করা যায়, but experience does matter. So talk to people who have worked on the thing that you are wishing or you are wanting to do with your team. তাদের সাথে কথা বলেন, তাদের কাছ থেকে নলেজ নেন, অ্যান্ড প্লিজ সবার জন্য বলতেছি যে মানে মানুষকে ভ্যালু দিতে শিখতে হবে, স্কিল্ড পিপলের সাথে কাজ করতে হবে এবং স্কিল্ড পিপলের স্কিলকে ভ্যালু দিতে হবে, রেসপেক্ট দিতে হবে। অ্যান্ড ডু নট থিঙ্ক যে আজকে যেই ব্যবসা নিয়ে আপনি খুব ফাস্ট আগায় যাচ্ছেন এই ব্যবসাটা সবসময় থাকবে। হ্যাঁ, ইট ক্যান ক্র্যাশ এনি টাইম, হ্যাঁ, অন এনি সিনারিও। সো বি হাম্বল, ট্রাই টু মেক আপনার ব্যবসায় যদি কোনো সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর থাকে এইটার আরও ব্যাকআপ বানান, প্রসেস ওরিয়েন্টেড করেন, অ্যান্ড অলসো মেক ইউর বিজনেস ইন্ডিপেন্ডেন্ট অফ ইউর সেলফ। এটা খুবই হাস্যকর যে ব্যবসা আমার, আমি ইন্ডিপেন্ডেন্ট থাকবো মানে কি, মানে আমি বলতেছি সবাইই বলতে চাই যে ব্যবসায়ীদের ইউ হ্যাভ টু হ্যাভ আ লাইফ। সো আপনি এখন 5 বছর কাজ করলেন, 10 বছর কাজ করলেন, এরপরে যাতে আপনি হোয়াটসঅ্যাপের উপরে ব্যবসা চালাইতে পারেন এইরকম একটা প্ল্যান বা মাইন্ডসেট আপনার নিয়ে আগাইতে হবে। না হলে মানে এখন যারা 20 বছর 30 বছর আছেন দে উইল গেট টায়ার্ড ইন লাইক 2 to 3 ইয়ার্স যদি প্রসেস অনুযায়ী না করে। হ্যাঁ, এই আর কি। সো রেভিনিউ এর রিটা সবসময় সব ব্যবসায় থাকবে না, এটা চিন্তা করেই লং টার্ম চিন্তা ভাবনা করতে হবে অ্যান্ড নলেজ বাড়াইতে হবে। আপনার টেলিসেলসের পয়েন্টে আমি একটা কথা বলতে যে ভুলে গেছি পরে, বাংলাদেশের লাইক এডটেকের যদি কথা বলি, টপ 5টার মধ্যে ধরেন 10 মিনিট স্কুল, শিখো, এদের কিন্তু বিশাল বড় একটা টিম আছে, মানে প্রায় 200-300 লোকের, তারা কিন্তু টেলিসেলস করতেছে, বাট দে আর টেকনোলজি ডিভেল কোম্পানি, তারা কিন্তু অনলাইনে কোর্স বেচতেছে। সো তাহলে টেলিসেলস অফকোর্স ইটস ওয়ার্কিং, ইটস ব্রিং দেম ভ্যালু। হ্যাঁ, আমি যতদূর জানি সেদিন আমি একটা ওয়েবিনারে শিখর হেড অফ সেলস, আমি ওনার নামটা ভুলে গেছি, শিখো না টেমি স্কুলের ও ছিল। সো উনি বলতেছিল যে ওদের মানে ওর ধারণা ছিল যে 350, সো ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট টিম ইন দ্য কান্ট্রি, ওয়ান অফ দ্য লার্জেস্ট, বাট তার চেয়ে অনেক বড় আছে। শিখরও একটা বড় টিম আছে যশোরে, অ্যান্ড যদিও এদের স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট, এদের টিজিটাও একটু ডিফারেন্ট, এবং এদেরটা কেন সোশ্যাল মিডিয়াতে আসে না, বিকজ এরা তো শিক্ষা নিয়ে কাজ করে, তো শিক্ষা নিয়ে মানুষজন কল পাইলে আসলে এরকম বিরক্ত ওইভাবে হয় না। আর যেহেতু রিমোট এলাকার লোকজন এদের বেশি, সো রিমোট এলাকার লোক হয়তো ইনফ্লুয়েন্সিয়াল না বা অত ফেসবুকে অ্যাক্টিভও না, এর জন্য কমপ্লেনও পায় না, বাট দে আর রানিং হিউজ টিমস অ্যান্ড দে আর গেটিং হিউজ সাকসেস ইন উইথ টেলিসেলস, অ্যান্ড তাদের স্ট্র্যাটেজি আছে আলাদা। এমনও হয় শিখতেও তো আমাদের অনেকে কাজ করছে, 10 মিনিটসগুলোও অনেকে কাজ করছে, এমনও হয় যে 2 মাস 3 মাস পরও সেল কী হয়, ক্লোজ হয়। সো ওইরকমভাবে লং টার্ম একটা নিয়ে করা। সো প্রত্যেকটা ব্যবসারই মডালিটি ইজ ডিফারেন্ট, প্ল্যানিং ইজ ডিফারেন্ট, ফানেল ইজ ডিফারেন্ট, টেকনোলজি হয়তো অনেক ক্ষেত্রে সেম হবে, বাট টেলিসেলস ইজ আ ভেরি গুড চ্যানেল আই উড সে। আর কেউ যদি টেলিসেলস আসলে করতে চায় টেলিসেলসের মতো করে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু গেট ইন টাচ উইথ আস, বিকজ we have built the largest telesales team in the country
ইফ নট দ্য লার্জেস্ট, ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট। অবভিয়াসলি জেনেক্স অ্যান্ড ডিজিকনের যেগুলো আছে, এগুলা টেলকোর যেগুলো আছে, সেগুলো ইজ সর্ট অফ ডিফারেন্ট জায়গাতে অপারেট করে। হ্যাঁ, সেটাই। সো বাট ই কমার্স রিলেটেড কোম্পানি বা অনলাইন বেস বা কোনো অফলাইন বিজনেস আছেন, তারা অনলাইনে আসতে চাচ্ছেন, হ্যাঁ, বা যারা মনে করেন যে তাদের প্রোডাক্টগুলো সেল করার জন্য একটু কথা বলা দরকার, বা জিনিসগুলো এরকম যে আসলে খুব প্রমোট করার মতো না, মানুষ খুব একটা ইসে নিবে না, কিন্তু এটা আসলে খুবই উপকারী জিনিস, সেখানেও আপনি টেলিসেলস কী করতে পারেন। ইউ গাইজ ক্যান ট্রাই ইট আউট। অ্যান্ড ইট ইজ মানে আমরা যশোরে এইভাবেও হিসাব করে দেখছি যে 1 মিনিট কথা বললে কয় টাকা রেভিনিউ আসে। সো ইউ হ্যাভ টু গো টু দ্যাট লেভেল। হ্যাঁ, যে কতগুলা এজেন্ট কতগুলা কল করতেছে, কতটুক রিসিভ হচ্ছে, কয় মিনিট করে কথা বলতেছে, কয় মিনিটে একটা অর্ডার হইতেছে, কয়টা রিসিভ করলে একটা অর্ডার হচ্ছে, এই জিনিসগুলো যদি আপনি সাজাইতে পারেন, দেন ইটস আ বিউটিফুল ইঞ্জিন। আমি এই সেম জায়গাতেই মাসখানেক আগে খালিদ ফারহান ভাইয়ের সাথে একটা পডকাস্ট করছিলাম, ওখানে স্টার্ট আপ নিয়ে আমরা কিছু কথা বলছি। সো ওইখান থেকে উনি বলেছেন যে বাংলাদেশের স্টার্ট আপ এবং স্টার্ট আপের কিছু মেট্রিক্স সে অতিরিক্ত বেশি গ্রোথ ফোকাস হওয়ার কারণে ওইটা পরে যে যখন সাস্টেনেবল করতে পারে না, তখন যে অনেক সমস্যা হয়। এটার বিগেস্ট এক্সাম্পল হতে পারে ইন্ডিয়াতে বাইজুস। ওরা যেইভাবে উঠছিল, লাইক ইন্ডিয়ান ক্রিকেট টিমকে স্পন্সর করতেছে, আইপিএল স্পন্সর করতেছে, শাহরুখ খান মেসি টাইপের লোকজনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাচ্ছে, বাট সেখান থেকে লাইক এখন খুবই খারাপ অবস্থা, ওদের 70% উপরে এমপ্লয়িকে ছাঁটাই করা লাগছে। সো এদের এখানে মানে ওদের এক্সাম্পল হিসেবে বলছি না, বাট নর্মালি একটা স্টার্ট আপ কখন অতিরিক্ত গ্রোথ ইনশোর হওয়ার পরে কখন এটা সাস্টেন করতে পারে না স্যার, এইখানে আসলে মানে হোয়াট ডু ইউ থিঙ্ক আর কি? মানে এখানে আসলে আমার যে খুব একটি এক্সপিরিয়েন্স আছে তা না, বাট আমি যা দেখছি, মানে যাদের সাথে কাজ করছি, যাদের সাথে কথা শুনছি, যারা স্ট্রাগল করছে, তাদের এই অনুযায়ী যেটা মানে আসলে এখানে প্রবলেমটা কোথায় হয়, প্রবলেমটা হয় হচ্ছে সবাই মনে করে যে টাকা তো খুব ভালো জিনিস, তো ফান্ডিং ইজ এ ভেরি গুড থিং। সো এখন ফান্ডিং যে আসে, ফান্ডিংয়ের ডিপেন্ড করে যে আপনি কোন সময় ফান্ডিংটা রেজ করতেছেন। একটা সময় আসে যে আপনার এই আমেরিকা বা অন্যান্য জায়গার ইন্টারেস্ট রেট অনেক কম হয়, তখন যেগুলো এই ভিসিগুলো যেগুলো করে হিউজ পরিমাণ টাকা ব্যাংক থেকে আইনা তারপরে স্টার্ট আপগুলোতে দেয়, 10টা স্টার্ট আপের মধ্যে 9টা ফেল করে, একটা হয়, ওইটার থেকেই তারা হয়ে যায়। আবার যখন ওয়ার্ল্ড ওয়াইডে আপনার ইন্টারেস্ট রেট বাইরে যায়, তখন আপনার এখানে ফান্ডিং ক্রাঞ্চ হয়, তখন আবার স্টার্ট আপের ভ্যালুয়েশন কমায়, ডাইলুট করে তাদের কোম্পানিগুলো বাঁচানোর জন্য হইলেও বেশি কোম্পানি দিয়ে আপনার টাকা পয়সা নেয়। যখন মানে জিনিসটা এইরকম হয়ে যায় যে আপনি একটা ইমব্যালেন্স অবস্থায় চলে গেছেন, যেখানে আপনার আর ব্যবসার উপর ওইরকম কন্ট্রোল নাই, হ্যাঁ, বা আপনি একটা অনেক জোরে দৌড় দিচ্ছেন কিন্তু ফুয়েল আপনার ট্যাঙ্কের মধ্যে ওইরকম নাই, তখন এই জিনিসটা আসলে বেশি প্রবলেম হয়। সো এটা আসলে খুবই টাফ টু মেনটেন, কারণ ফান্ডিং ক্রাঞ্চ কখন আসবে ইউ নেভার নো। এর জন্য আপনাকে যেটা হইতে সবাই বলে যে রানওয়ে, ইউ হ্যাভ টু হ্যাভ এনাফ রানওয়ে, ইউ হ্যাভ টু হ্যাভ এনাফ ইন্টেলেক্ট, ইউ হ্যাভ টু হ্যাভ এনাফ মার্কেট ইনসাইটস যে কখন এটা নর্মাল হইতে পারে, ইউ হ্যাভ টু হ্যাভ এক্সপেরিয়েন্স, অ্যান্ড অনেক সময় ধরা খায়ও শিখতে হবে, হ্যাঁ, অনেক সময় প্রবলেম ফেস করেও আপনার এটা জিনিসটা বুঝতে হবে। সো ইটস আ জার্নি, মানে দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল বা শিওর শর্ট নাই। আবার অনেক সময় আছে যে আপনি একদম সুন্দর মতো সব ঘুষায় টুসায় করতে গেলেন, সবই ঠিক আছে, কিন্তু এর মধ্যে বাইরের আরেকজন এসে মার্কেট টি করে চলে গেল। সো দিস ইজ আ ভেরি টাফ থিং টু ম্যানেজ, বাট আই উড সে যে এখন আসলে গ্রোথ কথাটা এখন আর মানুষ ইউজ করে না, মানুষ সবাই সাস্টেইনেবল গ্রোথ বলে। 5 বছর আগে, 4 বছর আগে হাইপার গ্রোথ নিয়ে সবাই লাফাইতো, যে হাইপার গ্রোথ মানে আমার খুব ফাস্ট লাগবে, ইনভেস্টর মানে অনেকটাই আর কি, ওইটা ইনভেস্টর ইজ টু কাম যে তুমি স্পেন্ড করো না রে ভাই, আমি তোমার টাকা দিতেছি, তুমি টাকার জন্য ওয়েট করতে, কারণ শো মি নাম্বারস। ও কী করতো, ওই নাম্বার দেখায় আবার আরেক জায়গায় যায়, ওর যে ইটা আছে ওইটারে সেল অফ করে ওরা এখানে ধরায় দেওয়া যায়। তো সো বাইজুসের ক্ষেত্রেও হয়তো এরকম হয়েছে, আবার আমাদের এইখানেও হয়তো 2-1টাতে এরকম হয়েছে। সো ইউ হ্যাভ টু বি লাইক ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস থিংস। আমি কোনোটা আসলে এইভাবে একদম ফিক্স করে বলতেছি না, বিকজ এগুলো খুবই কনফিডেন্সিয়াল জিনিস, বাট ইয়াস দিস ইজ আ থিং। আপনার ভাই ব্যবসার মডেল ঠিক হইতে হবে, ব্যবসা হ্যাজ টু আর্ন মানি, টাকা আসতে হবে ব্যবসা থেকে, তাইলেই আপনি পারবেন। এখন আপনার বুকের পাটা কত, আপনি কতখানি মানে প্রেশার নিতে পারবেন, আপনি কতখানি একটা ব্যবসাটা টানতে পারবেন যে হ্যাঁ আমি জানি এটা চলবেই, এটা 5 বছর ধরে টানতে হবে। ইফ ইউর দ্যাট লং টার্ম ভিজন যদি থাকে, দ্যাট মানে অত সাহস থাকে এবং এই প্রিপারেশন থাকে, অ্যান্ড ইফ ইউ হ্যাভ কনফিডেন্স আপন ইউ যে আমি ফুয়েল কালেক্ট করতে পারবো, তাইলে ইউ ক্যান
do your thing. Only you will understand what to do for your business. And if you don't understand, talk to people যারা have done these things. And আমাদের এখানে হয় ইন্ডাস্ট্রিতে ফাউন্ডার্স টু ফাউন্ডার্স অনেক কিছু শেয়ার হয়ে যায়। আর আমাদের এখানে আরেকটা জিনিস আপনি যেটা বাইজুসের কথা বললেন, যে ফ্ল্যাশি স্টাফ থেকে উই হ্যাভ টু কাম আউট অফ দিস। এখন এই যে কন্টেন্ট ক্রিয়েটররা যারা, এদেরকে তো একটু ফ্ল্যাশি হইতেই হয়, বাট যারা আসল ব্যবসায়ী তাদেরকে আসলে ফ্ল্যাশি স্টাফ থেকে বাইর হয়ে, ভাই ইউ আর আ ব্যবসায়ী, হ্যাঁ ব্যবসা ফার্স্ট, এই জিনিসটা চিন্তা করতে হবে। অনেকে ইনভেস্টমেন্ট পায় আগে নিজের লাইফ কেমনি করবে সেই চিন্তা করে তো যায়, তারা এমনি ঝইরাও যায়। সো যারা আসলে অ্যাকচুয়ালি ব্যবসাটাকে বড় করার চিন্তা করে তারা আসলে পারতেছে, এবং তারা যদি ফেইলও করে ডাজেন্ট ম্যাটার, তারা অনেক মানুষকে অনেক রাইট জিনিস শেখাচ্ছে এবং অনেক মানুষকে একসাথে আনতেছে, অ্যান্ড দে আর ডুইং গ্রেট জিনিস। ফেইলার তো সবসময় মানে খারাপ না, ফেইলর থেকেই তো সবচেয়ে বড় বড় লার্নিংসগুলো কি আসে। সো মানে সাকসেস ফেইলর থাকবে, ইউ জাস্ট নিড টু গিভ ইউর বেস্ট শট। অ্যান্ড আমি তো আমার ব্যবসায় ফেল করছি, লাইক আমি আমার জেটাবাইট যেটা ছিল সেটাতে আমি ফেল করছি, মানে হচ্ছে আই ডিডন্ট হ্যাভ ফাইন্যান্সিয়াল ব্যাকআপ। আমি খোলাখুলি বলি, আমাদের তখন মার্কেট অনেক ক্রেডিট দিত, সো ক্রেডিট নিয়ে আমি মার্কেটিং অনেক স্পেন্ড করছি, অনেক প্রফিট করছি। একটা সময় মার্কেটের ওইখানে একটা ধস নামে, তখন সব ইম্পোর্টাররা ক্রেডিট দেওয়া বন্ধ করে দেয়, তখন ক্রেডিট যখন ওই টাকাগুলো আমাকে পে অফ করতে হয়, তখন আই ওয়াজ ড্রাই ইন মানি। তো আমি তখন ওইখানে লেগে থাকতে পারি নাই, বিকজ আমার ওই সাহসটা হয়তো ছিল না অনেক জায়গায়। কিন্তু আমার এখানে বলতে ওইখানে আমার ম্যানেজার যে ছিল, ও কিন্তু আমার ওই ইনিশিয়েটিভটা এখনও আজকে চালাই দিচ্ছে, বিকজ ওইটা তার জন্য পসিবল ছিল, সে অনেকভাবে করছে, আমি ওগুলোর জন্য প্রিপেয়ার ছিলাম না। বাট আলহামদুলিল্লাহ ওখানে ফেলার হয়েছে কী হয়েছে, ওইটার যে আজকেও এখনও আমার মানুষের সাথে যখন দেখা হয় তখন বলে যে মানে দেখে আমি সেই কোম্পানিগুলোর সাথে কাজ করতেছি, ওরা বড় হইলেও বলে যে কিসের ওই আপনি হচ্ছেন গিয়ে ওমর শরীফ জেটাবাইট। সো অ্যাকচুয়ালি ওইটা ফেল করছি দেখে আজকে ইন্ডাস্ট্রিতে হয়তো অনেকে চিনতে পেরেছে, তারপরে অনেক অপরচুনিটিসগুলো আপনার জন্য। এক্স্যাক্টলি ওকে, এবার আমি আসি গ্রোথ যেই প্রফেশনের কথা আমরা বলছিলাম, যে আপনি যেগুলো নিয়ে কাজ করেন। সো ধরেন এখন কেউ একজন, কারণ এটার ব্যাপারে আসলেই কোনো ইনফরমেশন নাই বাংলাদেশে, যে কীভাবে সে করবে, সে কি আদৌ বুস্টিং শিখবে, সে কি ডেটা অ্যানালিটিক্স শিখবে, ডেটা নিয়ে আমার স্পেশাল মানে আরও কোশ্চেন আছে, সেগুলো আমি জিজ্ঞেস করবো। বাট একজন কেউ ধরেন 5 বছর 10 বছর পর আপনার মতো কাজ করতে চায়, সে বিভিন্ন কোম্পানিতে যে তার সব কিছু নিয়ে ডেটা ফেটা দেখে সব কিছু দেখে বুঝতে চায় যে সে কীভাবে গ্রোথ কনসালটেন্ট হতে চায় বা গ্রোথ মার্কেটার হতে পারে, তার আসলে কীভাবে শুরু করা উচিত, কী শিখবে সে প্রথমে? এইটা আসলে খুবই টাফ জিনিস। কেন আমি বলতেছি, বিকজ আচ্ছা আমি আরেকটা জিনিস বললাম যে আমি 2025 উইল বি অন পিওর কনসালটেন্সি মোড। এটার আরেকটা কারণ আছে কেন, বিকজ আমি আমার যে ফাউন্ডার ওয়াসিম ভাই, ওনার সাথে গত 2023 সাল থেকে আমি বলতেছি যে এআই আসতেছে, এআই হচ্ছে ওয়াসিম ভাই, উই আর মিসিং আ লট অফ থিং। অনেকে অনেক কিছু করতেছে এআই নিয়ে, কিন্তু আমরা কিন্তু করতেছি না। উনি বলতেছে হ্যাঁ ভাই এটা আমাদের আসলে। তো তখন আমি এই যে 25 এই ডিসিশন নেওয়ার পর আমি একটা চিন্তা হয়েছে যে এআই নাও ইজ মুভিং সো ফাস্ট, যে থিংস আর গেটিং অবসোলেট এভরি উইক, এভরি মান্থ নতুন জিনিস আসতেছে, নতুন ইঞ্জিন আসতেছে। 2-3 মাসের মধ্যে পুরো জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে। কন্টেন্ট রাইটিংয়ের পুরো জিনিস উড়ে গেছে, গ্রাফিক ডিজাইনিংয়ের 30% 40% জিনিস চলে গেছে, ভিডিও এডিটিং হ্যাজ ইভলভড দিয়ে। সো এআই এসে অনেক চেঞ্জ করে ফেলছে। অ্যান্ড আমরা এখন আজকে এত এজেন্সি মার্কেটিং নিয়ে কথা বলতেছি, হু নোজ উইদিন 3 to 4 months অনেক কিছুই অবসোলেট হয়ে যেতে পারে, উইচ ইজ নট ব্যাড। মেইন জিনিসটা জানলে, কোডটা জানলে এই জিনিস কখনোই আপনার কি হবে না, চলে যাবে না। এআইকে চালানোর জন্য তো কি লোক লাগবে, বাট ইউ হ্যাভ টু আপগ্রেড ইউর সেলফ। সো আমার ওয়ান অফ দ্য ছিল যে আই উইল আপগ্রেড মাই সেলফ অ্যান্ড আই উইল গেট মানে অ্যালং উইথ দিস এআই মুভমেন্ট, অ্যান্ড অলসো আপনারা যারা আছেন তাদেরকে যাতে আমি অনবোর্ড করতে পারি অ্যান্ড আমি করতে পারি। সো এখন সত্যি কথা বলতে, যদি কেউ এরকম গ্রোথের নিয়ে কাজ করতে চায়, সবার আগে যেটা করতে হবে, মার্কেটে কি হচ্ছে এই কেস স্টাডিগুলো পড়তে হবে। এগেইন কেস স্টাডি ইজ নট দেয়ার, এই ভিডিওটা একটা কেস স্টাডি হইতে পারে আমার মনে হয়। এবং আহাদ আমাদের যে আমরা সবাই ম্যানেজার বলি যারা, আহাদ হ্যাভ রিটেন এক্সিলেন্ট বুক, যেটা নামটা আমি বলতেই চাই নাই, বাট এই পডকাস্টের মাধ্যমে আমরা বলি, যেইটা ক্যান বি বাংলাদেশের ই কমার্স হিস্ট্রিতে, ইট ক্যান বি ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং কেস স্টাডি। তো বইটার নাম হচ্ছে ডিম বেচে যা শিখলাম। আচ্ছা, সো ডিম বেচে যা শিখলাম, ইট উইল বি অ্যানাদার থিং ফ্রম আওয়ার নেক্সট লিডার্স।
আহাদ আমাদের সবাইকে নিয়ে যেটা লিখছে, ইট ইজ অ্যাকচুয়ালি দ্য জার্নি উই হ্যাভ স্পেন্ট ইন চালডাল, অ্যান্ড এই ডিমের এসএমএস দিয়ে আমরা যে মানুষকে অনেক বিরক্ত করছি, এইটা দিয়ে আমরা কি ওয়ান্ডার্স করছি, কত ডলারের রেভিনিউ আনছি, কীভাবে কাস্টমার অ্যাকোয়ার করছি, এইসব নিয়ে একটা থাকবে। সো যারা আসতে চায় তাদেরকে আসলে এই কেস স্টাডিগুলো পড়তে হবে, অনেক ব্যবসার সাথে বুঝতে হবে কোন ব্যবসা কখন কোন ক্যাম্পেইন করতেছে, মার্কেট স্ট্র্যাটেজি করতেছে, এইটা দেখতে হবে। ফাইন্যান্সিয়াল যে রিপোর্টগুলো আসতেছে কোম্পানিগুলোর প্রত্যেক বছর, সেইগুলো দেখতে হবে। ছোট আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে হবে। চাকরি করলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, যেখানে 5 জন এমপ্লয়ি সেখানেও কাজ করতে হবে কিছুদিন, যেখানে 50 জন এমপ্লয়ি সেখানেও কাজ করতে হবে, সো দ্যাট ইউ ক্যান গো টু এ 500 জনের কোম্পানি। হ্যাঁ, সো এইরকম বিভিন্ন লেভেলের ফাউন্ডারের সাথে কথা বলতে হবে, অনেক সময় টাইম ইনভেস্ট করতে হবে। অ্যান্ড দেন ইফ ইউ রিয়েলি থিঙ্ক যে আপনাকে এই জিনিসগুলো মজা দিচ্ছে, তাইলে ইউ হ্যাভ টু গেট ইনভলভ উইথ জবস অ্যান্ড আদার স্টাফস, অ্যান্ড অলসো আপনার পার্সোনাল কিছু ট্রেনিং নিলেন, হ্যাঁ, কিছু মেন্টরশিপ প্রোগ্রামে আপনি গেলেন। হ্যাঁ, মেন্টরশিপ প্রোগ্রাম অনলি টু দোজ যারা আসলে ব্যবসা করছে, ওই কাজ করে আসছে, তাদের কাছে যেতে হবে, যাতে আর কি তারা আপনার মানে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দিয়ে বুঝাইতে পারে যে এইটা আসলে এইটা হয়েছিল। মানে ইটস ওকে ইফ ইউ 5 ঘন্টা যদি গল্পও করেন উইথ দ্য রাইট গাই, ইউ উইল লার্ন সামথিং। হ্যাঁ, এবং অনেকে আছে যে আপনার 2 মাস ধরে কোর্স করে সব কিছু দিবে, বাট সে নিজে কখনো কিছু করে নাই। সো এইটা তো আসলে হইতে পারে না, মানে এটা হবে না। সো follow the right leaders, follow the right people, invest your time on the right path, and if you need any suggestions, come back to Tonmoy's channel, come back to Next Leaders, come back to me personally. Obviously মাঝে মাঝে ডিলে হইতে পারে রেসপন্স, বাট we will make sure that every question gets answered. আমরা তখন হায়ারিং এর অনেক পোস্টও অ্যাড চাচ্ছি। আমরা নেক্সট লিডার্স থেকে নেক্সট জেন আসা চাচ্ছি, যেটা আমরা পুরো বাংলাদেশ থেকে অনেক কষ্ট, মানে আমরা তো উই ক্যানট এফোর্ড এখন হাই পে স্যালারি এমপ্লয়ি। সো আমরা ডিসিশন নিছি, সেটা হচ্ছে যে তন্ময়, আহাদ, সালেমিন, আমি, আরও যারা আছে আমাদের সাথে, জেশান, সেজান, জিশান, ওরা ছিল, ওরা এখন অন্য কোম্পানিতে কাজ করতেছে। যদি আমরা চিন্তা করছি আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে আমরা নতুন যারা স্টুডেন্টস আছে, যারা একটু লো স্কিল বা বিগিনার লেভেল স্কিলও আছে, তাদের থেকে আমরা বাছাই করে করে যারা ডেডিকেটেড থাকবে, যাদের মধ্যে ক্ষুধা আছে, যাদের মধ্যে হাঙ্গার আছে, যারা ইচ্ছা করলেই কোর্সে টাকা দিয়ে করতে পারতেছে না, তাদেরকে ফ্রি আমরা শিখাবো, গাইড করব, আমাদের টিমের সাথে কাজ করার সুযোগ দিব, এবং ওইখান থেকে আমরা নেক্সট জেনারেশন লিডার্স আমরা আমাদের নেক্সট লিডার্সে ইনশাল্লাহ নিই। ইট ইজ এ প্ল্যান। আপনি আমাকে একজন নাম বলবো না, একজনের বই সাজেস্ট করছিলেন, এই যে বইয়ের কথা বললেন না, ডিম বেচে কি শিখলাম, একজন একটা বই আমি পড়েছিলাম, অনেক কষ্টে শেষ করছি, খুব তাড়াতাড়ি চোখ বলাইছে। বাট জিনিস হচ্ছে ওখানে উনি কবে স্টারবাক্সে কফি খাইছে, উনি কোথায় ট্যুরে গেছে, উনি কোথায় টিচিং করা, এগুলো কিন্তু কোনো ইনসাইট নাই। ইটস লাইক ডিজিটাল মার্কেটিং শিখতে হবে, মানে কীভাবে শিখবো, এটার মানে কি, উনি কী করেছে, ওসব কোনো কেস স্টাডি কিচ্ছু নাই। জিনিসটা হচ্ছে লাইক ইটস লাইক আমি যদি চ্যাটজিপিটিকে যে ওই পুরো বইটা দিয়ে বলি যে কী ইনসাইট আছে, চ্যাটজিপিটি কিছু বলতে পারে না। সো এরকম ধরে, এবং ওইটা ওয়ান অফ দ্য বেস্ট সেলার ছিল ওই বছরের বই, কোন বছর আমি এটা বলতেছি না। তো এই ধরনের জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি, মানে ভালো কন্টেন্ট মেকিংয়ের কারণে অনেক ভালো হচ্ছে। সো অ্যাকচুয়াল মার্কেটে যারা কাজ করতেছে তারা আমি যখন তাদের কাছে শুনলাম যে ওকে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিম, তখন দেখলাম যে আসলে না, উনি তো তেমন মানে কিছু না। তো এই যে ধরেন খুব ফ্ল্যাশি জিনিস দিয়ে খুব কম টাইমে এরকম মার্কেটে যাওয়ার পরে এই যে আমাদের গালাগালি শুনতে হয় পরে যে ওকে যারা যারা এরকম আসে, ভাই আপনাদের সাথে কাজ করে খুব এরকম হয়েছে, এরকম একজনের সাথে কাজ করছিলাম, কিছুই পারে না, তারপরে ফোন ধরে না। স্যার এরকম ধরনের জিনিসগুলো থেকে আমরা আসলে কি করতে পারি, বা যারা কাজ শিখতে চায় তারা তো ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, এইখানে আসলে এটা পার্সোনাল অ্যাটাকের মধ্যে কোনোভাবেই যাওয়া যাবে না, অ্যান্ড কোনো পার্সোনাল নাম তো দূরের কথা, আমি কোনো সেগমেন্টকেই আমি কোনো কিছু মেনশন করতে চাই না, আমি জাস্ট জেনরিক ওয়েতে বলি। আমি যেটা বললাম যে ফ্ল্যাশি স্টাফ কন্টেন্ট অনেক ভালো জিনিস হয়েছে, কিন্তু কন্টেন্ট অনেক মিসলিডিং ও জিনিসপত্র নিয়ে আসছে। এবং আপনি যার বইয়ের কথা বলছেন আমি জানি না এক্স্যাক্টলি কার বই, যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছি যে সে হয়তো তার ভিশন থেকে সে সেটা লিখছে, এখন তার বই বা যে ওই এক্স্যাক্ট বুকটা যেই প্রমোট করছে, হয়তো বা ধরো রকমারই প্রমোট করছে, সে হয়তো মনে করছে তার সেল করা উচিত বেশি, সে হয়তো চিন্তা করেন না যে কী শিখবে না শিখবে, এটা তো সম্ভব না, আবার হয়তো তার পক্ষে এটা সম্ভব না। লক্ষ লক্ষ বই সে বলছে যে ভাই এটার মধ্যে খরচ করা আমার কিছু লাগবে না, এখান থেকে আমার জাস্ট পপুলারিটি লাগবে। এখন আমরা এগুলো খাইছিও, সো এখন আমরা যারা খাচ্ছি তাদেরকেও বুঝতে হবে যে ভাই হোয়াট টু ইট অ্যান্ড হোয়াট টু টেক। এইটা যদি না করি তাহলে তো আপনার সবাই কীভাবে এক্সপোজার পেতেই পারে, দ্যাট ইজ নর্মাল। আই উড সে যে ওই যা বলে যে যেই দেশের জনগণ যেমন সে সেই রকম লিডার পায়, তো জিনিসও ওই রকম, যেই দেশের স্টুডেন্ট যেমন সে সেই রকম টিচারও পায়। আর স্টুডেন্ট যেই ভিশন নিয়ে আসে, স্টুডেন্ট আসে এই বই পড়েই আমি কি করব, ব্যবসায়ী হয়ে যাবো, এই বই পড়েই আমি এত টাকা পাবো, হ্যাঁ এইখানে যাইয়া 20,000, 30,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা খরচ করলে আমি খুবই চিল মোডে থাকতে পারবো, তারপরে এসে ব্যবসা করতে গিয়ে দেখা যায় আসলে ব্যবসার কোনো কিছু নাই। সো কোনো কারোরই কিছু না, আমার খালি রিকোয়েস্ট হচ্ছে যে ফ্ল্যাশি স্টাফ দেখা ডোন্ট গেট
লাইক মিসলিডেড, থিঙ্ক অ্যাবাউট ইট, টক টু পিপল, অ্যান্ড মাঝে মাঝে স্পেন্ড করাও ভালো, মানে ধরা খাওয়াটাও দরকার আছে শেখার জন্য। কিন্তু জাস্ট মানে যখনই আপনি দেখবেন হুইচ সাউন্ডস টু গুড টু বি ট্রু, ইট ইজ অ্যাকচুয়ালি টু গুড টু বি ট্রু। সো ইনভেস্ট ইউর মানি ইন দ্য রাইট প্লেস অ্যান্ড বোঝার চেষ্টা করেন যে যার কাছে আপনি যাচ্ছেন গাইডেন্স নিতে, বা যাকে আপনি ফলো করতে চাচ্ছেন, বা যেই বই থেকে আপনি শিখতে চাচ্ছেন সেখান থেকে আসলে কতখানি হবে। সো সব কিছু ইনভেস্টমেন্ট যে একদম ওয়ার্থ হবে তা না। অবভিয়াসলি ইউ ক্যান টেস্ট অ্যান্ড ট্রায়াল, বাট হুজুকে অ্যান্ড ফ্ল্যাশি স্ট্যাফ দেখেই আপনার ট্র্যাপড হয় না। এইটাই আমার জাস্ট একমাত্র রিকোয়েস্ট বা সাজেশন বলবো। কারণ আমি আসলে এই পডকাস্টের একটা রিজন কিন্তু এইটাও আছে, বিকজ আই ওয়াজ ফিলিং লাইক যে আমি আর কি কমেন্ট করবো কারো ব্যাপারে, বা আমি আর কি বলবো, বিকজ আমরাই তো কথা বলতেছি না। সো আমরা যারা করছি তারা যদি কথা না বলি, তাইলে হাউ ডু পিপল নো যে আসলে এইখানে করা উচিত বা এইখানে শোনা উচিত? বলতেছি না যে আমরাই উচিত, বাট আমি আরও 10 জনকে চিনি ইন্ডাস্ট্রি যারা অনেক রথি মহারথী, এরা কথা বলে অনেক কিছু করা যাবে, কিন্তু তারা হয়তো টাইম পাচ্ছে না, বা তারা মনে করতেছে যে যা করুক। কিন্তু আই ফেল্ট লাইক যে না, আই হ্যাভ টু শেয়ার দিস উইথ দ্য ইয়াং জেনারেশন, আই হ্যাভ টু শেয়ার উইথ আদার প্র্যাকটিশনার্স, যারা দেখতেছি যে মানে একজনকে দেখতেছি 5 জায়গায় যাচ্ছে, তো সে হি অর শি ইজ নট ফাইন্ডিং দ্য প্যাথ। সো এই দিকগুলো যদি আমরা না বলি, তাহলে কিভাবে তারা এইগুলা কীভাবে সলভ হবে? এর জন্য আর কি এত কথা বলা আজকে। মেবি আপনি যাদের কথা বলতেছেন, যারা অ্যাকচুয়ালি মানে আরো এক্সপার্ট লেভেল আছে, দে আর বিজি বিল্ডিং দেয়ার ওন বিজনেস, এটাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, স্যার বাংলাদেশে বর্তমানে আমি অনেক মানুষের কথাবার্তা শুনি যারা বলে যে ইউথের আর নট ইন রাইট ডিরেকশন বিকজ অফ মেনি থিংস। তো আপনার কাছে কি মনে হয়? আপনি তো খুব ভালো, মানে অনেক ইউথ নিয়ে কাজ করছেন, মানে আপনার চেয়ে বেশি ইউথ নিয়ে প্রফেশনালি কাজ করা মানুষ খুব কম আছে বাংলাদেশে, যারা ফিল্ডে কাজ করছে। অনেক আছে অনলাইন ওয়েবিনার, ওইটা না, ফিল্ডে আপনি দেখছেন, অফলাইন দেখছেন, অনলাইন দেখছেন, কাজ করাইছেন, বিল্ড করছেন, লোকজন স্কিল তৈরি করছেন। আপনার কি মনে হয় আসলে বাংলাদেশের ছেলেপেলে কি শিখতে চায় আদৌ, বা মানে কিভাবে তাদের সাথে কাজ করলে তাদের থেকে, যেমন অনেক এমন ছেলেপেলে আছে আমি বলবো যারা এলাকায় মস্তান হিসেবে চিনতো, তাদেরকে গুন্ডা হিসেবে চিনতো, তারা আপনার সামনে বা আপনার সাথে কাজ করে, বা লাইক যখন প্রফেশনালি ঢুকছে তারা খুবই রেসপন্সিবল হয়েছে, দেন বিয়ে করছে, বাইক কিনছে, দেন মানে তারা ফ্যামিলি চালাচ্ছে, খুবই অন্যরকম হয়ে গেছে। সো মিসম্যাচটা কি আদৌ শেখালে কিভাবে শেখানো দরকার, যেটা আমরা পারতেছি না? আমিও তার মধ্যে আসি। হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। অ্যান্ড মানে এটা আসলে আমি মানে চাইছি এরকম একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে। মানে আমার মনে হয় যে আসলে ভালোর কোনো অভাব নাই, মানে ভালো এবং পটেনশিয়াল ইউথের কোনো অভাব নাই, ইউথের মধ্যে পটেনশিয়াল ইউথের কোনো অভাব নাই। ইটস জাস্ট ল্যাক অফ ফোকাস অন দ্য ইউথ। অ্যান্ড কেউ ইউথকে নিয়ে ওইভাবে আসলে কাজ করতে চাচ্ছে কি না, শুধুমাত্র নিজের স্বার্থ না দেখে ইউথের যাতে একটা গাইডেন্স পায় সেইটা নিয়ে কাজ করতেছে কিনা, এইটা উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড এইখানে আমার যশোরে যাওয়ার পরে, রাজশাহীতে যাওয়ার পরে আমার যেটা মনে হয়েছে যে আউট অফ ঢাকায় আরও বেশি পটেনশিয়াল আছে। হ্যাঁ, ঢাকায় তো পটেনশিয়াল আছেই, কিন্তু এই ঢাকায় যে কমফোর্ট জোন, কমফোর্টেবল লাইফ, ইট ইজ আ ভেরি বিগ অবস্ট্যাকল। হ্যাঁ, যেইটা কেন আমার মানে আমি নিজেও ঢাকার, তো আমি নিজেও ফিল করছি যে ঢাকায় যে এত কমফোর্ট জোন অ্যান্ড যারা আছে এদের জন্য অনেক বড় অবস্ট্যাকল হচ্ছে টু মানে আরেকটু টাফ হওয়া, বা আরেকটু হাঙ্গারের মধ্যে শেখা, অ্যান্ড মানুষ জিনিসপত্র রিয়েলাইজ করা। যেমন যশোরে খুবই লো স্যালারির লোকজন এসে এমন এমন কাজ করতেছে, ওরা জানেও না যে তারা কি করতেছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিব, এইটা আসলে যাই হোক, একটা এক্সাম্পল দিব যে বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি, যা বিদেশি কোম্পানি, সেইখানে আপনার পুরা কোম্পানির মধ্যে ডেটা অ্যানালিস্ট বা এসকিউএল নিয়ে কাজ করে এরকম লোক আছে 3 জন। হ্যাঁ, এবং তাদের স্যালারি সবারই লাখ টাকার উপরে। অ্যান্ড সেম জিনিস চালডাল যশোর অফিসে এইরকম লোক আছে 60 জন। সো এইটা যদি অন্যরা শুনে, এরা কখনো বিশ্বাসও করতে পারবে না যে আসলে কি হয়েছে। এবং সো এইখানে এরা একদম লোয়ার লেভেলের লোকজন, মানে একদমই নিউ যারা আসছে, তারা যে কি শিখছে, প্রপার গাইডেন্স পেয়ে প্রপার লিডারশিপ, ইট ইজ আনথিঙ্কেবল। সো দ্যাট গিভস মি মাচ মোরই যে আসলে আমরা যদি রাইট জায়গায় টাইম ইনভেস্ট করি, বড় বড় কোম্পানিগুলো আগায় আসে, ঢাকার বাইরে যায় ট্যালেন্টগুলার বিল্ড করেন, সময় নিতে হবে। আজকে দিলাম কালকে হবে না, ইউ হ্যাভ টু বিল্ড দ্য ইকোসিস্টেম ইন রাজশাহী,
ইন রংপুর, ইন বরিশাল, ইন চিটাগাং, ইন নো ম্যাটার, মানে যত রিমোট এরিয়াতে বিল্ড করলে ওইখান থেকে অনেক কিছু আসা পসিবল। আর যদি আমাদের বলেন যে আজকের ইউথের সবচেয়ে বড় প্রবলেম কি, আমি বলবো যে এটা ইউথের বড় প্রবলেম হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া অনেক পজিটিভ জিনিস, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যে স্টোরি অ্যান্ড রিলস অ্যান্ড আদার স্টাফস, হয়তো আমার এটাও একটা রিলে যাবে, বাট এই প্রবলেম যেটা হচ্ছে স্টোরিজ অ্যান্ড রিলস অ্যান্ড আদার স্টাফ, যে শর্ট স্প্যান ভিডিওগুলো জিনিসগুলা, এগুলো মানুষকে খুবই রেস্টলেস করে ফেলছে। অ্যান্ড তারা একটা বই পড়বে, সেই বই পড়তে পারে না। আমি একটা বইয়ের 10 পৃষ্ঠা পড়ার পরে আমার মনে হয় যে এত টাইম লাগতেছে, আর এর মধ্যে আবার চ্যাট জিপিটি আসছে, আপলোড করে সামারি করে দিলে সামারি পড়তেছে, এখন তো আরও বই পড়া হবে না। সো এখন কথা হচ্ছে যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ সবই আছে। ইউথরা যেটা হইতেছে সবসময় এখন শর্টকাটের একটা টেন্ডেন্সি আছে, উইচ ইজ আই থিঙ্ক ইজ ভেরি রং। অ্যান্ড ওই যে আমি বললাম যে ফ্ল্যাশি জিনিসের প্রতি অ্যাট্রাকশনটা চলে আসছে, এই ফ্ল্যাশি জিনিসের প্রতি অ্যাট্রাকশনটা কমাইতে হবে, কোর ভ্যালুসগুলো বুঝতে হবে। অ্যান্ড আমরা যারা একটু বয়স হয়েছে, যাদের কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, তাদের সাথে ইউথের আরও বেশি বেশি কী করতে হবে, কাজ করতে হবে। যেমন ধরেন আমি আপনাদের সাথে যখন কাজ করি, বলি তোমাদের বয়স কত, আপনারা হচ্ছে 20 বছর, 25 বছর, 26 বছরের বয়স কম। আমার নিজেরই হিংসা হয় যে ওরা এত সুন্দর সুন্দর ভালো জিনিস করতেছে, কিন্তু বাংলাদেশে আর কতজন লিডার এইরকম, আমি আমার কই বলছে কতজন সুযোগ পাইছে যে তার চেয়ে এত বড় গ্যাপের লোকজনের সাথে কী করার কাজ, টিচাররা পাইছে, কিন্তু প্রফেশনাল লাইফে এত মানে বড় গ্যাপ থাকে না, হয়তো 5-10 বছরের কি একটা গ্যাপ থাকে। সো আমাদের ইউথকে আরও বেশি ইনভলভ করতে হবে। আর এখানে আমি আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস একটু শেয়ার করি, যেইটা হচ্ছে যে অনেক ইজি জবে হাই স্যালারি পাওয়া, এইটাও খুবই ডিস্ট্রাকটিভ জিনিস, খুবই ভয়ঙ্কর একটা ক্ষতিকর একটা জিনিস। প্রথমে আপনাকে বুঝতে হবে যে মানি অফ ভ্যালু, আপনি একটা মিনিমাম ওয়েজেস যেটা আপনার লাইফ লিড করার জন্য লাগে, সেই রকম একটা কোম্পানিতে ঢুকতে হবে। ওইখানে ঢুকে আপনি স্কিল আপগ্রেড করেন, যান হবে, একটা নির্দিষ্ট সময় দেন, ডোন্ট রাশ। 25 বছর, 27 বছর, 28 বছর পর্যন্ত আপনি ডোন্ট বদার অ্যাবাউট দ্য স্যালারি, বদার অ্যাবাউট দ্য নলেজ অ্যান্ড মানে value you are getting out of your job, then focus on the key money. এটা একটা খুব ইম্পর্টেন্ট, এই কথা আমি কোথাও শুনি নাই, এটা একটা ইন্টারেস্টিং। না, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনাদের সাথেও আমি দেখছি যে আপনাদের অনেকের হয়তো রেস্টলেসনেস থাকে, কিন্তু আপনারাও তাও অ্যাটলিস্ট আমার সাথে বা চাল্লালের সাথে থাকছেন বা অন্য হিসেবে থাকছেন দেখে তা আপনারা বুঝছেন যে না, সময় দিতে হবে। নেক্সট লিডার্স যখন আমরা করছি তখনও আপনাদের সাথে তো আরও অনেকেই ছিল, কিন্তু সবাই কি আসে না, বিকজ দে থট যে এই নতুন কোম্পানি এর চেয়ে আমি যে আরেকটু ভালো কোম্পানি যেতেই পারি, 5-6 বছর আমার এক্সপিরিয়েন্স আছে, আমি যেতেই পারি। কিন্তু ও যে এক্সপিরিয়েন্সটা কোথার থেকে পাইছে, গাইডেন্সটা কোথার থেকে পাইছে, সেটা হয়তো তার মাথার মধ্যে কি ছিল না। কিন্তু ওরা যদি থাকতো হয়তো আমরা আরও ভালো ইম্প্যাক্ট করতে পারতাম নেক্সট ইয়ার্স থেকে। এটা অনেক ট্রু, পার্সোনালি আমি এগ্রি করি। কারণ কি, ব্যাম্বো ট্রির মতো এটা, প্রথমে কিছুই আসবে না, ফাইন্যান্সিয়াল ইস্যু হবে, বাট যখন আসা শুরু হবে, এত দিক দিয়ে আসা শুরু হবে, তখন মানে ইটস লাইক আ ব্লেসিং হবে। আমি আমার নিজের এক্সাম্পলই আমি দিতে পারি। আমার যেমন অনেকগুলো জিনিসই রিসেন্টলি আসছে, যে জিনিসগুলো যেমন আমি একটা ট্রেনিং করাইছি, ওই ট্রেনিংয়ে আমি পার সেশন যেটা ইনকাম করছি, ওটা আমার প্রথম জবের স্যালারির চেয়ে 4,000 বেশি পার সেশন। হ্যাঁ, তো ওইটা দিয়ে আমি হয়তো এখন একটা ভালো ম্যাকবুক কিনবো, বেটার। তো ওইটাই বলতেছে, যখন আসা শুরু হবে তখন এত দিক দিয়ে আসবে, তখন আর কথা নেই। যেমন রিসেন্টলি আমি একটা অফার পেয়েছি, ওরা হচ্ছে একটা এডটেক টাইপের কোম্পানি, এখন অত বড় না, ওরা চায় আমি ওদের ওয়ান অফ দ্য মানে ডিজিটাল মার্কেটিংয়ে লিড ট্রেনার হিসেবে ওদেরকে হেল্প করি, তাহলে আমার ফেস ইউজ করবে ওরা অনেক বেশি এগুলো। তো এখন এটা যদি আমি করি, হয়তো এখান থেকে আমার ফাইন্যান্সিয়াল বেনিফিট আসবে, হয়তো আমি করবো না এটা, কারণ আমি চাই এগুলো নেক্সট লিডার্স বা আমার পার্সোনাল জিনিসপত্র শুরু করতে। তো এটাই বলতেছি যে আমি যদি মানে জিনিসটা রাইট টাইমে না ছাড়তে পারি, রাইট টাইমে যদি জিনিসটা না বুঝি, তাহলে ফিউচারে যে আমি আসলে ওই বেনিফিট। হ্যাঁ, আপনি আরেকটা খুব ইম্পর্টেন্ট পোর্শন নিচ্ছেন। আমি যেটা বললাম যে খুব রেস্টলেস হয়ে গেছে অ্যান্ড আপনি খুব ফ্ল্যাশি জিনিসে যায় এবং খালি টাকা নিয়ে চিন্তা করে। সো একটা সময় যায় আবার একটা কিছু রিস্কও নিতে হবে, যে ঠিক আছে এইখানে আমি ঠিকই পাচ্ছি মাস শেষে আপনার মানে এক্স অ্যামাউন্ট অফ মানি, ওইখানে গেলে আমি হয়তো কিছু কম পাবো, বাট ওইখানে আমার যে লার্নিংটা হবে সেইটা 6 মাস পরে আমার এখনকার চেয়ে 2x। একদম এই যে রিস্কটা, এই যে কমফোর্ট জোন থেকে বের হওয়ার জিনিসটা, এইটা কমফোর্ট জোনের বাইরে ইজ দ্য হেভেন, কমফোর্ট জোনের বাইরে ইজ দ্য মেইন গ্রোথ। আমি আমার লাইফে বারবার দেখছি, এবং আমার ওয়াইফের সাথেও তো সবসময় কথা হয়, ও খালি বলে যে তুমি এত টাফ জিনিসের মধ্যে ঢুকো কেন, এত কমপ্লেক্স জিনিসের মধ্যে ঢুকো কেন, বয়স হয়েছে এত চিন্তা করতেছো কেন। তো আমি বললাম যে আমি তো ফিজিক্যালি এত অ্যাক্টিভ না, তা ব্রেইনটাতে তো কী করতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে। সো আমি ইচ্ছা করে স্ট্রেস দিতেছি যাতে আমার ব্রেইনটা অ্যাটলিস্ট কী থাকে, অ্যাক্টিভ থাকে।
সো আই উড সে যে আমি আমার এখন যা লোড নিতে পারি তার 40-50% নিতেছি, কিন্তু কিছুদিন পর আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি যখন বাড়বে তখন আমি এটার 80-90% লেভেলে আমি নিয়ে যেতে চাই। আই ওয়ান্ট টু হেল্প মোর পিপল, আই ওয়ান্ট টু ওয়ার্ক মোর, আই ওয়ান্ট টু লার্ন মোর, অ্যান্ড মানি উইল কাম অটোমেটিক্যালি। ইলন মাস্ক এখনো 15-16 ঘন্টা কাজ করে, সে বিল্ড করে যাচ্ছে ফিউচার। এখনো যদি 20-30 বছর বেঁচে থাকে আরও অনেক কিছু করে ফেলবে যেগুলো হয়তো কখনো হয়নি। ওকে, আমরা মোটামুটি লাস্ট পর্যায়ে আসছি। এখন হচ্ছে যেটা জানতে চাচ্ছি, আমরা ইউথ নিয়ে কথা বলছি, সব কিছু নিয়ে কথা বলছি, আপনার লাইফে এমন কোনো মেজর মেমোরেবল কোনো প্রজেক্ট আছে কিনা যে প্রজেক্টটা নিয়ে আপনি ধরেন তেমন একটা কোথাও কথা বলেন নাই, বাট ওইখান থেকে আপনার অনেক লার্নিং হয়েছে বা আপনি অনেক কিছু শিখছেন বা অনেক ইম্প্যাক্ট করতে পারছেন? হ্যাঁ, এইটাতে আমি ফার্স্ট মানে এটা শোনার পরে আমার ফার্স্ট যে কথাটা মনে পড়ছে, এটা রেভিনিউর দিক থেকে খুব ভালো যে একটা প্রজেক্ট ছিল সেটা না, বাট এটা আমাদের খুবই ক্লোজ টু মাই হার্ট, ইয়োর হার্ট, অ্যান্ড আমাদের নেক্সট লিডার্সে ওরা যারা দেখতেছে, থ্যাংকস টু অল অফ ইউ ফর অল দিস মেমোরিজ অ্যান্ড ফর অল দিস এফোর্টস, যে আজকে আমরা এই স্টোরিটা কী করতে পারছি, শেষ করতে পারছি। অ্যান্ড থ্যাংকস টু ওয়াসিম ভাই অ্যাজ ওয়েল, দ্য ফাউন্ডার অফ চালডাল। সো যে কারণে সবাই এক জায়গায় হতে, হ্যাঁ, যে কারণে সবাই আমরা এক জায়গায় হতে পারছি। এবং এই প্রজেক্টটা কি আমি এটা শেয়ার করতেছি, এই প্রজেক্টটা ছিল সো যেটা বলতেছিলাম যে ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল প্রজেক্ট অফ মাই লাইফ, যেটা রেভিনিউ থেকে খুব একটা বেশি অ্যাট্রাকটিভ না, কিন্তু খুব ইমোশনালি অ্যাটাচড আমি, আপনারা সবাই। অ্যান্ড থ্যাংকস টু অল অফ ইউ যে আপনারা এই মেমোরিজগুলোর সময় আমার সাথে ছিলেন। এটা হচ্ছে গিয়ে যশোরে আমরা যখন লঞ্চ করি চালডাল, তখন উই আর ভেরি এক্সাইটেড বিকজ চালডাল তো ঢাকাতে ছিল, পরে আমরা 7টা সিটিতে নেই, তো যশোরে মনে হয় থার্ড সিটি ছিল আমার যতদূর মনে পড়ে, সেকেন্ড সিটি ছিল, আচ্ছা সেকেন্ড সিটি ছিল, তারপরে নারায়ণগঞ্জ গেছিল, আচ্ছা ও ফাইন। সো সেকেন্ড সিটি ছিল। সো তো আমরা যেটা বা থার্ড সিটি হোক সেকেন্ড সিটি হোক যেটি হোক, যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওইখানে আমরা যখন আর কি চিন্তা করতেছিলাম যে এখানে আমাদের অনেক এমপ্লয়ি আছে, উই আর অলরেডি গেটিং আ লট অফ অর্ডার্স, তো তখন আমরা চিন্তা করলাম যে আচ্ছা এখান থেকে আমরা ডেইলি 1000 অর্ডার আনা যায় কিনা, কীভাবে করা যায়, মানে ইট ক্যান বি আওয়ার এক্সপেরিমেন্টাল হাব। হ্যাঁ, সো তখন যেটা হলো, ওয়ান ফাইন মর্নিং আওয়ার সিইও স্যাট উইথ আস, ওয়াসিম ভাই স্যাট উইথ আস, অ্যান্ড আমাদের বললো যে প্ল্যান দেন কী করেন। তখন আপনারা প্ল্যান দিলেন, আমি আপনার একসাথে আমরা প্ল্যান করলাম, আমরা 50-60টা প্রজেক্ট, ছোটো ছোটো স্মল প্রজেক্টেরই করলাম। তখন আমরা বাজেট বললো, তো আহাদ আমাকে বলতেছে যে স্যার বাজেট তো অনেক টাকা আসতেছে। আমি বললাম যে চাইছে যেহেতু এটা দিতেই হবে, দাও 30 লাখ। হ্যাঁ, তো যাই হোক, তো যেটা হইলো, যেটা কি হইলো, সে লাস্ট পর্যন্ত উই গট 30 লাখ টাকা অফ বাজেট অ্যাপ্রুভাল, 35 লাখ টাকা অফ বাজেট অ্যাপ্রুভাল অনলি ফর যশোর। এবং সেটা ওইখানে মাঝখানে যেটা হলো, উনি দেখলো পয়েন্টগুলো, সেটা ক্যাজুয়ালি বলো আচ্ছা তাই ঠিক আছে, আমি অ্যাকাউন্টসে মেল করে দিচ্ছি, মানে ইটস লাইক 2 মিনিটের মধ্যে সে বাজেটটা অ্যাপ্রুভ করে দিল। সো হি ওয়াজ সেইং যে তোমরা এখনো বসে আছো কেন, টাকা খরচ করতে হবে, অ্যান্ড উই উইল ডিসবার্স দ্য মানি টুমরো, হ্যান্ড এইটা আমরা করতে হবে। তখন আপনারা যেটা করছেন, আমরা একটা ইনিশিয়াল একটা আইডিয়া করি, তারপরে উই অ্যাকচুয়ালি ব্লিউ ইট, আমরা পুরো যশোর শহর ইয়েলো বানায় ফেলাইছিলাম। আমরা গ্যাস সিলিন্ডার সুদ্ধা পৌর পার্কে আমরা নিয়ে যাই, তারপর ওইখানে আমরা প্রায় ডিস্ট্রিবিউটেড অ্যারাউন্ড 2000 বেলুনস, অ্যান্ড পৌর পার্কে শুক্রবার দিন অনুষ্ঠান ছিল, ওইখানে বাচ্চারা সবাই বেলুন নিয়ে করতেছিল, আমরা ইয়েলো আরও অনেক গেমসের অ্যারেঞ্জমেন্ট ওইখানে করছি, ওখানে আমরা টি শার্ট অ্যারেঞ্জমেন্ট করছি, পুরা শহরে আমরা টি শার্ট, কি রিংস অ্যান্ড ক্যাপস দিছি। এরপরে পরে 2 বছর মানুষজন রাস্তায় দেখলেই বলতো ভাই টি শার্ট দিবেন না, ভাই ক্যাপ দিবেন না, এইরকম ধরতো। এবং মানে ইট ওয়াজ মানে অ্যামেজিং মেমোরি। আমরা 200-250 লোক রাস্তার মধ্যে নেমে গেছি, হ্যাঁ, তারপরে আমরা 150 লোক দিয়ে একটা এগের লোগো বানাইছি, তারপরে আমরা অফলাইনে নামছি, আমরা লিটারেলি ট্রাকের পিছনে উঠে পুরো যশোর শহর ঘুরছি। খালেদ যদি এই ভিডিও দেখে, খালেদ ছিল ওইখানে, ইমন ছিল। আমরা যেটা করছি, আমাদের ব্র্যান্ড কালারের সাথে বোম্বে যে চিপসটার নাম কি, রিন চিপস, আমরা প্রায় 300-500 প্যাকেটের মতো রিন চিপস করে আমাদের সবার গলায় পেঁচায় ট্রাকের উপরে আমরা উঠে আমরা এগুলো ডিস্ট্রিবিউট করছি, লিড জেনারেশন ক্যাম্পেইন করছি। তো ইট ওয়াজ আ এক্সট্রিমলি মেমোরেবল স্টোরি ফর আস। অ্যান্ড এইটার পরে সিও যখন আমি ফেরত আসি, তখন হি ওয়াজ যশোর, তখন বলতেছে যে ভাই ইট ইজ আ গ্রেট সাকসেস। তো এই যারা তাকে চিনেন না, সে খুবই কম অ্যাপ্রিসিয়েট করে, অ্যান্ড কোনো কিছুতেই সে খুব সহজে খুশি হয় না, বাট এইটাতে আমরা এফোর্ট দিছিলাম দেখে সে আসলেই বলছিল, আই কুড আন্ডারস্ট্যান্ড ফ্রম হিজ যে ভাই এটা তো মানে উই টাচড আ লট অফ লাইফ অ্যান্ড উই টাচড আ লট অফ পিপল, অ্যান্ড এই ব্র্যান্ডটা এর জন্য ওইখানে আপনারই হয়েছে। এবং আমরা ওইখানে যেটা করছিলাম যে যশোর এবং খুলনাতে আমরা মনে হয় 200-র মতো ওয়ালেও আমরা পেইন্টিং করছি। হ্যাঁ, ওয়াল পেইন্ট ছিল। সো ইট ওয়াজ রিয়েলি মেমোরেবল, দ্য যশোর অ্যান্ড খুলনা অ্যাক্টিভেশন সেশন। ইট ওয়াজ এই জন্য হয়তো অনেকগুলো জায়গাতে সিটি এক্সপেনশন, এটা যদি খারাপ লাগে আমি কেটে দিব, এক্সপেনশন হয়েছিল, সেগুলো জায়গায় বন্ধ করা হয়েছে, বাট দিস সিটি যশোর এখনো কিন্তু দে আর অপারেটিং। হ্যাঁ, রাইট, অনেকগুলোতে এক্সপ্যান্ড হয়েছিল। সো ইট ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ স্ট্র্যাটেজি অ্যাজ ওয়েল। খালি বড় করলেই হবে না, বুঝতে হবে যে আমি যে ডানাটা মেললাম এটা কি আবার ব্যাকফায়ার করতেছে কিনা। সো চালডাল আমরা 7টা সিটিতে নিছি, তারপর আমরা দেখছি যে
আপনার আমাদের এখানে চিটাগাঙে 3টা ওয়্যার হাউস ছিল, তখন আমরা দেখতেছি যে 3টা ওয়্যার হাউস প্রফিটেবল হওয়ার জন্য যে পরিমাণে অর্ডার দরকার আমরা ওইরকম পারতেছি না। অর্ডার হয়তো পারতেছি, কিন্তু এটা অর্ডার প্রফিটেবল হচ্ছে না, এগ দিয়ে খালি চালাতে হইতেছে। তখন আমরা ব্যাকফুটে আসি। এইটাও একটা স্ট্র্যাটেজি, আর এইটার থেকেও শেখার জিনিস আছে। হ্যাঁ, আমরা সিলেটে সবাই চাই, সিলেটে লন্ডনী লোক আছে, টাকা আছে, অর্ডার হচ্ছে, তারপরেও কেন বন্ধ করলেন? কারণ 400 অর্ডার দরকার ছিল, 200 অর্ডার হচ্ছিল। আমরা রাজশাহীতে আমাদের ইমোশনাল নেক্সট হাইটেক পার্ক, নেক্সট রাজশাহী 10 তলায় অলরেডি চালডাল স্পেস নিয়ে নিচ্ছে, কেন ব্যাকে ফুট করলেন? কারণ হচ্ছে গিয়ে প্রফিটেবল হচ্ছিল না, এবং তখন একটা ফান্ডিং ক্রাচ আসারই ছিল। তখন আমরা মাসে 1 কোটি টাকা খালি ওই ওয়্যার হাউসগুলো বন্ধ করার ফলে কি হয়েছিল, সেভ হয়েছিল। সো অল দিজ আর লার্নিংস, হ্যাঁ, যেগুলো আমরা গ্রোথের মুভ করছি এবং করে ব্যাকফুটে আসছি এবং আবার করছি। এখন যেমন চালডাল আবার আরেকটা ফেজ যাচ্ছে, উদিতির সাথে আজকে কথা হচ্ছিল, টিম হ্যাজ বাউন্স ব্যাক এগেইন অ্যান্ড ভালো পারফর্ম করতেছে। ম্যাঙ্গো আসতেছে, ম্যাঙ্গোর অনেক সেল হচ্ছে। হ্যাঁ, আমি নাম্বারসটা শেয়ার করতে পারতেছি না, টেলি সেলসের সেলস আগের চেয়ে আরও কিছুটা বাড়ছে। হ্যাঁ, সো ইয়া, বিউটিফুল থিংস আর হ্যাপেনিং অ্যারাউন্ড। ওকে, লাস্ট আমাদের আজকের পডকাস্টের লাস্ট কথা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার এনিথিং অ্যাবাউট নেক্সট লিডার্স, একটা ছেলে যে বিজনেস শুরু করেছে, বিজনেস করতেছে, এটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, বাট আমি যেটা শুনতে চাচ্ছি সেটা হচ্ছে তার কীভাবে মানে চিন্তা করা উচিত একদম প্রথমে। নতুন বিজনেস ওনার লাইক 20,000 টাকা দিয়ে শুরু করছে, সে মোটামুটি 20,000 থেকে 50,000 পর্যন্ত গেছে। তার কীভাবে চিন্তা করা উচিত? কারণ সে এখন হয়তো আমাদেরকে ওইভাবে অ্যাফোর্ড করতে পারবে না, বাট তারপরেও যদি তাদের জন্য কয়েকটা টিপস আপনি লাস্ট শেয়ার করেন, সেখানে আমরা শেষ করবো আজকে। আমার মনে হয় ব্যবসার সবার আগেই হচ্ছে যে ব্যবসাটা কি আপনি মজা পাইতেছেন কিনা, আর আপনি যে ছোট্ট ছোট্ট আউটপুটগুলো পাচ্ছেন, ধরেন 2,000 টাকা লাভ হচ্ছে, এগুলোর অ্যাপ্রিসিয়েট করতে জানতে হবে যে হ্যাঁ আমি এটা খুশি হচ্ছি। অ্যান্ড সে যদি এটা মনে হয় যে না আমি তো মজা পাইতেছি, কষ্ট করতে ইচ্ছা আছে, এবং তার যদি হাঙ্গার থাকে, তাহলে প্রথমে তাকে একদম ওই যেটা বলে বুটস্ট্র্যাপিং, খুব কম করেই কী করতে হবে, আগাতে হবে, এবং চেষ্টা করতে হবে যেই কাস্টমারগুলাই পায় সেগুলো যাতে হ্যাপি বানানো যায়। এবং এখন একটা ট্রেন্ড চলে আসছে, আমি কোম্পানিটার নাম বলছেন, যে রিভিউটারে খুব ফোকাস করতেছে, উইচ ইজ ভেরি গুড। একটা জিনিস ওইখান থেকে খুব ভালো আসছে, যে রিভিউটা সবাই কি আগে ফোকাস করে। তাই বলে ফেক রিভিউ আনা যাবে না, জেনুইন রিভিউ নিতে হবে, কাস্টমারের ফিডব্যাক নিতে হবে, বিকজ অনলাইনে সবসময় নেগেটিভ জিনিসটা ছড়ায়, পজিটিভ জিনিসটাও কি করতে হবে, ছড়াইতে হবে। তারপর তাকে বুঝতে হবে যে এটার সাপ্লাই চেনটা আমি কীভাবে করতে পারি। আমার যে কেনার খরচ, সবাই বলে যে ব্যবসায় জেতায় লাভ, মানে কেনায় লাভ, কিনে যে লাভ করতে পারবে, বেচেও সে কী করতে পারবে, লাভ করতে পারবে। সো সাপ্লাই চেন বা কোথা থেকে নিচ্ছি সেইটা আমার বুঝতে হবে। ছোট ছোট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিংই করেন, নিজেই একটা মোবাইল দিয়ে একটা ভিডিও বানায় ফেলান, করেন। অন্যরা যারা করতেছে তাদের ফেসবুকে কি লিখতেছে, তারা পেজে কি করতেছে, এগুলো বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, অনেকের সাথে কথা জেনারেট করার চেষ্টা করেন, আস্ক লট অফ কোয়েশ্চেন্স। হ্যাঁ, এখন অনেকেই আছে যে আপনার কোয়েশ্চেনগুলো দেখেও অনেকে আপনার প্রতি কী হইতে পারে, অ্যাট্রাক্টেড হতে পারে, এবং আপনাকে নিয়ে নিতে পারে যে ঠিক আছে তুমি আমার এখানে কাজ করো। ওই কোম্পানিতে কাজ করে আপনি 1 বছর কাজ করে হয়তো শিখতে পারবেন। এবং আমরা নেক্সট লিডার্সে যারা আছি, নেক্সট লিডার্স জানি, এবং আমি আরও অনেক ফাউন্ডারকে চিনি, যারা যদি আপনি যা বলেন যে আমি 1 বছর আপনার এখানে কাজ করে শিখবো, তারপরে আমি আমার নিজের ব্যবসায় ফেরত, দে উইল বি মোর দ্যান হ্যাপি। হ্যাঁ, এখন এই ফাউন্ডাররা এইটা আরও অনেক অ্যাপ্রিসিয়েট করে যে ওর মধ্যে অন্টারপ্রেনারশিপ মাইন্ডসেটটা কি আছে। সো ইয়া, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আমি যেটা বললাম যে মানে কাজ শেখা আগে, টাকা পয়সা আসবেই। At first, try to learn, understand the business, and then decide whether you will be doing your business or not. And একটা জিনিস খালি বলবো, ভয় দেখাতে চাই না, বাট ব্যবসা এখনও যদি অনেক ট্রেন্ড চেয়েছে, তারপরও ব্যবসা থেকে করতে গেলে ফ্যামিলি থেকে অনেক সময় সাপোর্ট আসে না। তো আপনার বাবা বা আপনার এই যদি ব্যবসায়ী হয়, তাহলে তো আপনি উইল গেট দ্য সাপোর্ট। যদি না হয়, তাহলে ইউ হ্যাভ টু বি, মানে দম থাকতে হবে যে না ঠিক আছে, না করলেও আমি আই উইল ডু ইট, বিকজ দিস গিভস মি বাজ, অ্যান্ড আমি এখন কষ্ট করতেছি, বাট 5 বছর পরে মানে আমি অনেকখানি কি আগায় যাব। ওকে, লাস্ট কথা আমার যেটা মনে হয় স্যারের কথার সাথে আমি অ্যাড করতে চাই, হ্যাভিং গুড ইন্টেনশনস আর ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ যারা ফাউন্ডার থাকে, ধরেন আপনি আপনি একটা প্রোডাক্টের সোর্সিং করছেন একটা বড় কোম্পানির কাছ থেকে, ধরেন আপনি সিটি গ্রুপের কাছ থেকে তেল কিনতেছেন, আপনি একটা নতুন এমন একটা গ্রোসারি বিজনেস শুরু করলেন। আপনার আসলে ইন্টেনশন ভালো কি খারাপ, ওই সিটি গ্রুপের যে ম্যানেজার যে আপনাকে প্রোডাক্ট সাপ্লাই করবে, সে না বুঝে, সে এতদিন বুঝে যাবে যে আপনার আসলে কোনো খারাপ ইন্টেনশন আছে কিনা। সো অনেক সময় আপনি অনেক সুযোগ পাবেন, ক্রেডিট পাবেন, অনেক কিছু পাবেন, অনেক জায়গায় অনেক মার্কেটিং হেল্প পাবেন। বা ধরেন আমরা যারা মার্কেটার আছি, আমরাও দেখি যে কাকে হেল্প করতে পারবো। আমার সাথে আমার নাম বলবেন, এমন অনেক মানুষ আছে যাদের সাথে কাজ করতেছি 1 বছর ধরে, তারা হয়তো মান্থলি 5,000 টাকা দেয়, বাট তাদের সাথে এখনও কাজ করতেছি বিকজ তাদের ইন্টেনশন ভালো। হ্যাঁ, সো হ্যাভিং গুড ইন্টেনশন, অনেস্টি, এবং মানে স্ক্যামি জিনিসে না যাওয়া, এবং স্যার যেগুলো বললো যে স্টাডি করা, জানা, ওগুলো তো টেকনিক্যাল আর গেল, বাট বিং আ গুড হিউম্যান বিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওইটা মানুষ বুঝতে পারে। মানুষ অনেক সময় মনে করে যে আমি একটু লস করাই দিলাম, মানুষ আসলে বুঝতে পারে, ধরতে পারে, কিন্তু হয়তো বলেন আপনাকে। এটাই ট্রু। এইটা মানে এখানে আমি কয়েকটা জিনিস বলি। বুখারী শরীফের ফার্স্ট আয়াতই আছে যে কোনো কিছুর
থেকে কি হবে সেটা নিয়তই হচ্ছে গিয়ে মেইন। হ্যাঁ, নিয়তের উপরেই ডিপেন্ড করে যে আপনি ওইখান থেকে ভালো আউটপুট পাবেন কি পাবেন না। আর একটা কোরআন শরীফেরই মোস্ট প্রবলি সেটা হচ্ছে ভালোর বদলা ভালো ছাড়া কিছু হইতে পারে না। সো মানে ইউ হ্যাভ টু ট্রিট পিপল গুড, ইউ হ্যাভ টু look for good things, you have to do good things and responses and replies you will get from around, এবং যত পারেন যেইভাবে পারেন মানুষের হেল্প করেন। এইটা একটা বড় জিনিস। আজকে যে ছোট হেল্পটা করছেন এটা অনেক বড় হেল্প হয়ে আসতে পারে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, একটা সময় আসবে যখন আপনার একটা ফোন কল ক্যান চেঞ্জ ইউর ফরচুন। সো ওই ফোন কলটা আজকে যদি আপনার আরেকজনের জন্য করতে হয়, ডু দ্যাট। হ্যাঁ, আমরা অনেক সময় করি না যে এর জন্য আবার রিকোয়েস্ট করবো, কিন্তু ইউ শুড ডু ইট। হ্যাঁ, এবং এটা ইট উইল পে ব্যাক এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড ইয়েস, ভালো নিয়ত হইতে হবে। হ্যাঁ, আমি শেষ করি ওয়াসিমের কথা দিয়ে। এখন আসলে উনি এই ভিডিও দেখবে কিনা জানি না, বাট আমি তারা ইনবক্স করবো। এবং আমি এইটা সবসময় ওনারে বলি যে মানে আমি ওনার আমি অ্যাজ এন এমপ্লয়ি, মানে আমি চাকরি করছি এই হিসাবে আমি যেটা দেখছি সবচেয়ে বেশি আমাকে অ্যাট্রাক্ট যেটা করছে এটা হচ্ছে হিজ অনেস্টি। অ্যান্ড সে কখনো এই যে অনেকে বলে না যে ভাই এটা সিস্টেম করে দিলাম তাহলে এটা কিন্তু করলাম, ওইটা কিন্তু কোনো দিনও এরকম কোনো কিছুতে সে বলে না যে ওকে। সবসময় বলছে যে না ভাই ওইটা, না ভাই এইটা, না ভাই তা না। এর মানে এইরকম না যে আমরা সিস্টেম করতে চাইছি, মানে আমরা অনেক সময় অনেক শর্টকাট বা অনেক কিছু উজ্জ্বল রাখতে চাইছি বা মার্কেটিংয়ের ভাষায় একটু ইনডাইরেক্টলি বলতে চাইছি, কিন্তু সে সবসময় বারবার খালি বলছে যে না, বি ক্লিয়ার, যাতে কাস্টমার কখনো কি না হয়, ফিল না করে যে আমার কি করছে, বেশি চালাকি করছে। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যতই চালাক হই না কেন, কাস্টমার আমাদের চেয়ে বেশি চালাক। এটাই। সো দ্যাট বিং সেড, আই থিঙ্ক আমাদের এই পডকাস্ট যারা শুনছেন তারা অনেকগুলো জিনিস ক্যাচ করতে পারছেন, অনেকগুলো বুঝছেন। আপনার লাইফকে চেঞ্জ করার জন্য আসলে অল্প কিছু জিনিসই মানে যথেষ্ট, আপনি বুঝবেন এবং এখান থেকে অ্যাকশন নেবেন। এটাই। থ্যাংক ইউ স্যার ফর কামিং। বৃষ্টি হচ্ছিল আজকে, অনেক কষ্টে আসছেন। এটা 6 মাস ধরে আমাদের রেকর্ডিং করার কথা ছিল, সো ফাইনালি আসছেন। থ্যাংক ইউ ভেরি মাচ তন্ময়। আর আজকে আই থিঙ্ক মানে স্টার্ট মুভ ক্যান চেঞ্জ আ লট অফ থিংস ইন আ পজিটিভ ডিরেকশন। অ্যান্ড আজকে আমার মনে হয় যে এইখান থেকে, আমি জানি না কতজন শুনবে, কতজন দেখবে, বাট আমার মনে হয় যদি এইখান থেকে 50 জনও শুনে অ্যান্ড 50 জনও যদি উপকৃত হয় বা 10 জনও যদি উপকৃত হয়, এবং এইখান থেকে আমরা নেক্সট লিডার্সের নেক্সট 2টা লিডার্স পাই অ্যান্ড নেক্সট 4টা ব্যবসাও যদি পাই যারা একটু নেক্সট লেভেলে যেতে পারবে, তাইলেও আমি বলবো যে ইটস ওয়ার্থ ইট। অ্যান্ড এটা তো ইট উইল গো অন অ্যান্ড অন অ্যান্ড অন, এটা অনলাইনে থাকবে। হ্যাঁ, কে কখন কোথায় দেখতেছেন জানি না, বাট আজকে 2025 সালের আজকে মে মাস, এর কত তারিখ? আজকে হচ্ছে 22 তারিখ। সো সাইনিং আউট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।